আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে বিকাল 3টায় আমাদের রাইট ফ্রম ভার্বস ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলা যায়, যেখানে আমাদের স্টুডেন্টদের অনেক বেশি ভয় থাকে, অনেক বেশি আমরা যে টপিকটাকে ভয় পাই। সো যারা ক্লাসে আছো আমাকে একটু ইনফর্ম করতে হবে যে আমার সাউন্ডটা ঠিক মতো শোনা যায় কিনা আর সবকিছু দেখা যায় কিনা। ওকে, মাবিয়া সালাম জানিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মাবিয়া? সবাইকে একটু মেনশন করে দেন ইনশাল্লাহ। ঠিক আছে। আহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলা নিয়ে আলোচনা করব। আমি রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে অনেকগুলা ক্লাস রেখেছি, আপনাদের যতটা দরকার হয় ইনশাল্লাহ আমি ততটা দিব, বাট হচ্ছে মন দিয়ে ক্লাস করেন। প্রিন্স সৌরভ সালাম জানিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাইকে মেনশন করে দেন একটু। মোহাম্মদ আব্দুল্লাহ সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। অর্ণব বিশ্বাস সালাম জানিয়েছে। মাবিয়া বলছে কথা শোনা যায়, থ্যাংক ইউ মাবিয়া। জান্নাতুল ফেরদৌস বলছে অল রাইট, অল ক্লিয়ার। অর্ণব থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দেন, আর যদি সম্ভব হয় ক্লাসটা একটু শেয়ার করে দেন ইনশাল্লাহ, যাতে আপনার টাইম লাইনে ক্লাসটা থাকে। হ্যাঁ, মুনতাসির মাহমুদ সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মুনতাসির। আহ আচ্ছা, আমরা রাইট ফ্রম ভার্বসে একটু সবাই একটু জয়েন হওয়ার জন্য একটু ওয়েট করব, আপনারা একটু সহযোগিতা করেন, তাড়াতাড়ি যেন সবাই যুক্ত হয়ে যায়। সবাইকে একটু মেনশন করে দেন। ওকে। আহ আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, আজকে আমি চেষ্টা করেছি মাত্র 5টা রুলস পড়াবো, যেহেতু আমার পড়াইতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। তো এখানে অনেকগুলা ডিটেলস আলোচনা করতে হয়, ক্লাসের ডিউরেশন যেন লম্বা না হয়, বাট আমার চেষ্টা থাকবে আপনারা কোনো একটা রুলস না বুঝলে, যদি 100 বারে না বুঝেন আমাকে 100 বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। বাট পড়া না বুঝে কোনোভাবে যাওয়া যাবে না, এটা হচ্ছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট আর কি। ঠিক আছে। সো পড়া না বুঝলে আপনি 100 বার না বুঝেন, আমি আপনাকে 100 বার বুঝিয়ে দিতে রাজি আছি ইনশাল্লাহ। সো মনোযোগ দিয়ে ক্লাস করেন, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন ইনশাল্লাহ। মানে রাইট ফ্রম ভার্বসে কঠিন কি লাগে সেটা আজকে আমরা জানার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো। আরমান সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আরমান। আচ্ছা, আমি একটু আরেকটু শেয়ার করে দিই, যদি আপনাদের পক্ষে পসিবল হয় একটু শেয়ার করে দেন, যাতে আপনাদের পরবর্তী সময়ে ক্লাসটা মানে পেজে এসে যেন ঘোরাঘুরি না লাগে। হ্যাঁ, এটা আপনারা ইজিলি আপনাদের ইয়াতে পাবেন। কি বলে, আপনাদের টাইমলাইনে যদি শেয়ার করে রাখেন, তখন যে কোনো টাইমে আপনি আপনার প্রোফাইলে এই ক্লাসটা পেয়ে যাবেন আর কি। সেক্ষেত্রে আর খোঁজাখুঁজি নিয়ে সমস্যা হবে না। তবে আপনাদের জন্য হচ্ছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে সবগুলা ক্লাসের একদম ইউটিউবে আপলোড করে সবগুলো একদম সাজিয়ে দিব, যাতে করে আপনাদের ক্লাসগুলো খুঁজতে না হয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, ফেসবুকের একটা আপডেট আসছে নতুন, সেটা হচ্ছে 30 দিন পরে লাইভ ভিডিওগুলো ডিলিট হয়েছে ওটু, এই জন্য এটাও যাতে না হয়, এই জন্য আমি আবার সবগুলো ক্লাস ডাউনলোড করে আপনাদের জন্য সাজিয়ে রাখছি ইউটিউবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে আছেন ইনশাল্লাহ ওখানে পেয়ে যাবেন আর কি। ওকে, মনে থাকবে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। একটু সবাই জয়েন হওয়ার জন্য ওয়েট করতেছি মেনলি। অলরাইট, অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আদিবা বলছে ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, এখানে একটা এস হবে, ইয়া পরে নাই। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে, রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের আহ অনেক ভয় থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকে যত ইজিলি বোঝা যায়। ওকে। রবিউল ইসলাম সিফাত বলছে স্যার পড়া শুরু করেন। হ্যাঁ ভাইয়া, শুরু করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, একদম প্রথমে আমাদের যে জিনিসটা জানা লাগবে অথবা রুলস জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের টেন্সটা চিনতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস বলতে কি বুঝি আমরা? রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটা আমাদেরকে মানে বসাইতে হবে। তো সঠিক ফর্মটা যদি আমরা, ভার্বের সঠিক ফর্মটা যদি আমরা বসাইতে যাই, সেক্ষেত্রে আমাদের টেন্স চেনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা কিছু টেন্সের মার্কার আছে, ওই টেন্সের মার্কার গুলা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমার একটা সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড থাকে, যদি স্পেসিফিক কিছু ওয়ার্ড থাকে, ওইগুলা
স্পেসিফিক কিছু টেন্সকে কি করে, নির্দেশ করে। তো এই জন্য আমরা প্রথমে যদি আমরা ভার্বসের রাইট ফর্মসটা বসাতে যাই, কারেক্ট ফর্মসটা বসাতে যাই, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের সেক্ষেত্রে আগে টেন্সটা চেনা লাগবে। তারপরে হচ্ছে আমার ওই টেন্সের কিছু মার্কার থাকে, অর্থাৎ ওই টেন্সের কিছু সিম্বল থাকে, যেটা দিয়ে বলে যে ধরেন ওই সিম্বলগুলো বলে, যেমন ধরেন মিনার, আমাকে যদি কেউ বলে যে মিনার, তাহলে মিনার মানে হচ্ছে আমি। তো এখন এখানে বাক্যের মধ্যে আমরা স্পেসিফিক কিছু ওয়ার্ডস দেখব, যে ওয়ার্ডস গুলা বলবে যে এই ওয়ার্ডস গুলোর কারণে এই সেন্টেন্সটা এই টেন্সের মধ্যে পড়ছে, এটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, সো যাদের হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ খাতা কলম নিয়ে যদি আলটিমেটলি না বসি ক্লাস দেখে কোনো লাভ নাই যদি আমরা সাথে সাথে নোট না করি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা টেন্সের সাধারণ নিয়ম অনুসরণ করে ভার্বে পরিবর্তন, তাহলে এক্ষেত্রে আমরা সেন্টেন্সের আমরা টেন্সের 4টা গঠন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কয়টা গঠন ভাইয়া? আমরা 4টা গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, নেটে কি কোনো প্রবলেম হচ্ছে? নেটে ভাবে অলরাইট। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা প্রথমে কি দেখব, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমার টেন্সের, এটা টেন্স ইন্ডিকেটর বলে, এটাকে বলে টেন্স ইন্ডিকেটর, অর্থাৎ এটা ওই টেন্সকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের কিছু মার্কার থাকে অথবা ইন্ডিকেটর থাকে, ওই ইন্ডিকেটর গুলো যদি আমরা দেখি তাহলে আমরা ধরে নিব ওই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। তো এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার গুলো কি আছে আমরা একটু দেখি। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমরা কি জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি একটা, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমার ভার্ব হবে কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমার ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট যদি আমার প্লুরাল হয়, আমার ভার্ব হবে প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সিঙ্গুলার ভার্ব কি জিনিস, প্লুরাল ভার্ব কি জিনিস? আচ্ছা, সিঙ্গুলার ভার্ব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট কি জিনিস আর সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট কি জিনিস। সিঙ্গুলার মানে হলো সিঙ্গেল, সিঙ্গুলার। তো সিঙ্গেল মানে হলো এক, আর প্লুরাল মানে হলো একাধিক। ঠিক আছে, তো যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, তো আই প্লে ফুটবল, এখানে আই মানে কিন্তু একজনকে বোঝাচ্ছে। আচ্ছা, আবার যখন আমরা বলি হি ওয়াজ ইটিং রাইস। আচ্ছা, এখানে একটু দেখি, হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি তো হি এটা কোন সাবজেক্ট, এটা কি, হি মানে সে কি একজন নাকি অনেকজন? এখন এই যে হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল, তার মানে ওয়াজ হলো আমার একটা সিঙ্গুলার ভার্ব, একটা সিঙ্গুলার ভার্ব। এখন যদি আমি এখানে হি না বলে, যদি আমি হি এর জায়গায় যদি আমি বলতাম দে ওয়াজ প্লেইং ক্রিকেট, তার মানে ভাইয়া এখন একটা জিনিস আমার দেখা লাগবে, সেটা হচ্ছে কি দে মানে কি, দে মানে হলো তারা কি একজন? না, তারা হচ্ছে অনেকজন। তাহলে দে ওয়াজ হবে, এখানে হচ্ছে আমার মারা খাইতে হবে, এইখানে খেয়াল রাখতে হবে। দেখা, দে ওয়াজ প্লেইং ক্রিকেট আমার পসিবল না। কেন? আমার ওয়াজ হলো একটা সিঙ্গুলার ভার্ব, দে এর সাথে আমার হবে ওয়ার, দে এর সাথে কি হবে আমার ওয়ার। অথবা আমরা বলতে পারি হি ইজ
রাইট হি ইজ রাইটিং হিজ হোমওয়ার্ক, হি ইজ রাইটিং হিজ হোমওয়ার্ক। এখন আমি যদি হি ইজ, এখানে যদি হি না বলে যদি বলতাম দে, তখন আমার কি হতো, আর দে আর, অথবা দে আর প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট। তার মানে বুঝতে পারছি, দে আর প্লেইং ক্রিকেট। এখানে দে এর সাথে আমার ইজ না হয়ে আর হইলো কেন? কারণ দে আমার একজন না, দে আমার অনেক, অর্থাৎ তারা, তারা কিন্তু একজন না। ঠিক আছে, তাহলে হি ইজ রাইটিং না বলে যদি যদি আমরা হি এর জায়গায় যদি দে হইতো, দে মানে কি, দে মানে তারা, তারা মানে হলো অনেকজন, যেহেতু সাবজেক্ট আমার প্লুরাল মানে হলো একাধিক, একের চেয়ে বেশি, তখন আমার ভার্বটা হবে প্লুরাল। ক্লিয়ার? ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে, এখন কিছু ইন্ডিকেটর আছে যেটা দিয়ে আমি ইজিলি বুঝতে পারবো এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। এরকম হচ্ছে সামটাইমস, আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস রেখেছি, প্র্যাকটিস যখন করব এগুলো একদম ইজি হয়ে যাবে, সো নোট করতে হবে। আমার তাহলে ইন্ডিকেটর গুলো কি, সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি, অ্যাজ ওয়েল এস এটসেট্রা। আচ্ছা, তার মানে কোন সেন্টেন্সে যখন সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি, এজ ওয়েল এস এইগুলো থাকবে, তখন সেটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, মনে থাকবে? তার মানে কোন সাবজেক্ট আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে কোন সেন্টেন্সে যদি সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, কোন সেন্টেন্সে যদি সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি, অ্যাজ ওয়েল এস থাকে, তখন সেটা কোন টেন্সে হবে? তখন সেটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, মনে থাকবে? আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ভাইয়া? এইটা তো ছোট বাচ্চাদের পড়া, এটা কি আপনি আমাদেরকে ইন্টারভিউতে গেছেন আপনি আমাদেরকে এটা শেখাবেন? আমি শেখাচ্ছি না, আমি জানি আপনারা জানেন, তবু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলবো। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো আমার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, মানে বাকি অংশ যেটা থাকবে সেটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, সেটা হলো যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কি যুক্ত হয় ভাইয়া? ভার্বের সাথে এস বা ইএস। এখন আরে ভাই, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আপনি চাইনিজ ভাষা কোত্থেকে বলেন? চাইনিজ ভাষা না, অনেক ইজি। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, আমরা নাম্বার যখন পড়বো একটু ছোট করে আলোচনা করে দিই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? হি, শি, ইট, আপাতত এগুলো মনে রাখতে হবে। হি, শি, ইট মানে হলো, হি মানে সে। থার্ড পারসন বলতে কি, ফার্স্ট পারসন মানে হলো আমি, সেকেন্ড পারসন মানে হলো আমার সামনে যে উপস্থিত আছে সে, থার্ড পারসন মানে হলো যে আমাদের মাঝে নাই। ঠিক আছে, তাহলে ফার্স্ট পারসন মানে আমি, সেকেন্ড পারসন মানে যে আমার যারা আমার সামনে থাকে তারা, আর থার্ড পারসন মানে যারা এখানে উপস্থিত নাই। তো এখন আমরা থার্ড পারসন বলতে কি, থার্ড পারসন এখন তাহলে হচ্ছে সে, আমরা যখন বলি সে আমাকে এটা বলছে, তাহলে সে কি এখানে উপস্থিত আছে? না, সে যেহেতু আমার এখানে উপস্থিত নাই, তাহলে সে হলো আমার থার্ড পারসন। যেহেতু হি মানে একজন, সে, তার মানে আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমার সাথে সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, এখন যদি বলি হি প্লে হি প্লে ক্রিকেট, এটা কি আমার ঠিক আছে? এটা কি আমার কারেক্ট? হি প্লে ক্রিকেট, এটা কি আমার শুদ্ধ? না। কেন? কারণ আমার হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তার মানে হি প্লেস ক্রিকেট, তার মানে হলো কি, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তার মানে প্লে এর সাথে আমার এস বা ইএস যুক্ত হবে। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার? আমাকে একটু বলতে হবে ক্লিয়ার কিনা, আপনারা না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই, বাট আপনাদেরকে এনশিওর করতে হবে আপনারা পড়া বুঝতেছেন।
আপনাদেরকে এনশিওর করতে হবে আপনারা পড়া বুঝতেছেন। আপনারা পড়া বুঝলে আমার কষ্ট সার্থক হবে। আপনাদের সেকেন্ড পেপারের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ পুরোটা সিলেবাস একদম শেষ করে দিব। ভাইয়া বুঝতেছেন? আমাকে একটু বলতে হবে। কমেন্টটা দেখা যায় না কেন? ওকে, সাজিদ সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম সাজিদ। এমএসটি মার্জিয়া সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া। আচ্ছা, এতটুকু বুঝছি, এখন আমরা এক্সারসাইজ করব। ওকে, মুনতাসির বলছে ক্লিয়ার, অর্ণব বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ মুনতাসির। সবার ক্ষেত্রে আবারও বলে রাখি, যদি পড়া 100 বার না বুঝেন আমাকে 100 বার জিজ্ঞেস করবেন। আপনাদের দায়িত্ব আমি নিছি, শিখাই দেওয়ার দায়িত্বটা আমার। সো আমার ক্ষেত্রে এটা অন্তত মানে কোনো রূপ ডাউট ছাড়া, কোনো রূপ হেজিটেশন ছাড়া আমাকে বলতে হবে ভাইয়া এটা আরেকটু বুঝাই দেন, মনে থাকবে? আচ্ছা, ওকে, প্রিন্স সৌরভ বুঝতে পারছে, আদিবা বুঝতে পারছে, থ্যাংক ইউ। বুঝতে পারলে ভালো লাগে। ভাইয়া এটা কি ফার্স্ট ক্লাস? না ভাইয়া, আমাদের আরো কতগুলো ক্লাস হয়েছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সবগুলা ক্লাস সাজিয়ে একদম রেকর্ড ক্লাস ইউটিউবে আপনাদেরকে দিয়ে দিব, ইনশাল্লাহ লিংক দিয়ে দিব। আচ্ছা, এখন আমার যেটা দেখা লাগবে সেটা হলো আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আমরা কিছু ব্যাপার স্যাপার পড়লাম। এখন হচ্ছে আপনাদের পালা। আমরা তো অনেক কিছু পড়ছি, এখন আপনারা আনসার করবেন। ফাইজা চৌধুরী বলছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ফাইজা। আচ্ছা, তাহলে এখন আমি বলবো না, এখন আপনাদের আনসার করতে হবে। আপনারা আনসার করলে আলটিমেটলি আমার ভালো লাগবে। দেখি এটা আনসার করেন তো। ইট ঢেস আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। আচ্ছা, ইট ঢেস আস। ফাইজা চৌধুরী বলছে হোয়াটসঅ্যাপ কই পাবো স্যার? একটু পেজে নক করে রাখবেন ফাইজা, আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দিয়ে দিব। হ্যাঁ, পেজে নক করে রাখলে হবে। আচ্ছা, এটা আমি আপনাদের জন্য ওয়েট করতেছি। দেখি আনসার দেন তো, আনসার দেন তো। ইট গেভ, আমার আছে হচ্ছে এন্টারটেইন আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। আচ্ছা, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। আমরা এখানে যতগুলো এক্সারসাইজ রেখেছি সবগুলাই হচ্ছে আমি বোর্ড কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন রেখেছি। ওকে, আনসার দেন তাড়াতাড়ি। ইট ঢেস আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। আনসার কি হবে? আনসার কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি আপনারা পারেন কিনা ইনশাল্লাহ। আনসার কি হবে স্যার? ইট ঢেস আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। আপনাদের আনসারের জন্য ওয়েট করতেছি আমি। আর একটু এন্টারটেইন না, আচ্ছা আমরা একটু ওয়েট করব, একটু একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু দেখি, এখানে একটু আমরা দেখি। সেটা হলো আমার সাবজেক্ট আছে হলো ভাইয়া ইট। ইট হলো আমার থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, মানে হলো আমার সিঙ্গুলার। যদি আমার ইট ওয়ার এন্টারটেইন না, অর নট ওয়ার এন্টারটেইন না, যেহেতু ইট এন্টারটেইনস একটা অ্যাস যুক্ত হবে, একটা অ্যাস যুক্ত হবে, তাহলে ইট এন্টারটেইনস আস অর আস মানে হলো ইট মানে হলো আমার থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তার মানে আমার হবে ইট এন্টারটেইনস আস। এটা আমাদেরকে কি দেয়? এন্টারটেইনস, হ্যাঁ, আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন এবং পলাইটনেস কি দেয়? পলাইটনেস এর মাধ্যমে কি দেয়? এটা আমাদেরকে না, এন্টারটেইন কেন হবে? ডি কেন হবে? আমার এন্টারটেইনস হবে। ইট, ইট মানে হলো আমার থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্ব হবে আস বা ইয়েস। ইয়েস, আদিবা বলছে ইট এন্টারটেইনস আস। ভেরি গুড। শুধু আনসারটা বললে হবে, ফুল লেখা লাগবে না, শুধু আনসারটা বলবেন। ইট এন্টারটেইনস, এন্টারটেইনস হবে। কেন এন্টারটেইনস হবে? কারণ আমার ইট, মনে রাখতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ইটের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আমার এস বা ইয়েস যুক্ত হবে, মনে থাকবে? আচ্ছা, সেকেন্ড যাচ্ছি, সেকেন্ড যাচ্ছি, সেটা হলো এন্টারটেইনস। ওকে, এন্টারটেইনস। আচ্ছা, ইট আবার সেম ব্যাপার স্যাপার। ইট এলাও আছে আমার গেপ। ইট এলাও, আমি আনসারটা বলতেছি না, এ ভিজিটর টু ওয়াচ বুথ দ্য সানরাইজ এন্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। এখানে কুয়াকাটা সি বিচের কথা বলতেছে, ঠিক আছে? তাহলে কুয়াকাটা সি বিচ এলাও আছে এখানে। এ ভিজিটর,
একজন ভিজিটরকে টু ওয়াচ দেখার জন্য বুথ দ্য সানরাইজ সূর্যোদয় এন্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, বিচ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য কি করে দেয়, সুযোগ করে দেয়। তাহলে হচ্ছে ভাইয়া আমার আনসার কি হবে, আমার আনসার কি হবে? ওকে, অ্যালাউস, ইলমা, ভেরি গুড ইলমা, ভেরি গুড। হ্যাঁ, ইট এন্ড অ্যালাউস না আদিবা, অ্যালাউ না স্যার, ইট অ্যালাউস, ইট অ্যালাউস এস যুক্ত হবে, কারণ আমার ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তার মানে কি হবে, আমার অ্যালাউস, ইট অ্যালাউস অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকত কি করে, অ্যালাউ করে অথবা দেখার সুযোগ করে দেয় ভিজিটর, একজন ভিজিটরকে টু ওয়াচ দেখার জন্য বুথ সানরাইজ সূর্যোদয় এন্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, বিচ থেকে সানরাইজ এবং সানসেট দেখার জন্য কি করে দেয়, সুযোগ করে দেয়। ক্লিয়ার? ওকে, অর্ণব বলছে অ্যালাউস, ভেরি গুড অর্ণব। ফাইজা বলছে অ্যালাউস, ভেরি গুড ফাইজা। ওকে, আচ্ছা আমরা এবার নেক্সটে যাচ্ছি ইনশাল্লাহ। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে দেমসেলভস রুইন দেয়ার হেলথ। আচ্ছা, এটাকে আমরা একটু মনে রাখবো। প্রথমে কি দেখবো, প্রথমে আমরা দেখবো সাবজেক্ট, সাবজেক্ট কি আমার সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয় আমার ভার্ব হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তার মানে এখানে আমার দে কি একজন নাকি একাধিক, তাহলে দে হচ্ছে একাধিক মানে একের চেয়ে বেশি। তাহলে দে যদি হয় দে ক্যান হার্ডলি, দে ক্যান, এখানে কেন আছে আমরা এগুলো পড়বো কোনো সমস্যা নাই, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট। আচ্ছা, এখানে কি আমার এস বাই এস যুক্ত হবে, রিয়েলাইজড না, রিয়েলাইজড হবে না, এখানে ক্যান আছে কিন্তু ক্যান, আমরা ক্যানের ব্যবহার আমরা পড়বো ইনশাল্লাহ ইলমা। রিয়েলাইজড না, এটা হবে রিয়েলাইজেস না, রুইন্স না, হচ্ছে না দিবা, দিবা বলছে রিয়েলাইজেস না, রিয়েলাইজেস না, রুইন্সও না। আচ্ছা, দে ক্যান হার্ডলি, হার্ডলি মানে কদাচিৎ, কদাচিৎ বলতে আমরা বলতে পারি আই মানে হার্ডলি যখন থাকে তখন মেইনলি হয় কি, তখন হচ্ছে যে কদাচিৎ মানে হয় না বললেই চলে, খুবই কম সময় হয়, একদম রেয়ার ব্যাপার স্যাপার। সো রিয়েলাইজ, রিয়েলাইজ মানে হলো, এখন আমরা একটু দেখি, ফাইজা বলছে রিয়েলাইজিং, সামিহা ইসলাম স্নেহা বলছে রিয়েলাইজ, শাহেদ বলছে রিয়েলাইজ। বানানটা একটু খেয়াল রাখতে হবে, বানানটা একটু খেয়াল রাখতে হবে। আমরা একটু দেখি, দে হলো আমার প্লুরাল প্রথমত, ঠিক আছে, অথবা যদি এটা এরকম হইতো হি হইতো, তখন হি ক্যান, আমি জানি ক্যান এর পরে ক্যান, কোড, মে, মাইট, শুড, উড, ক্যান, কোড, মে, মাইট, শুড, উড, এগুলার পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে ভাইয়া, আমার বেস ফর্ম বসে। আচ্ছা, এখানে প্রথমত সাবজেক্টও আমার প্লুরাল আছে, তারপর এখানে ক্যান আছে, তাহলে ক্যান যেহেতু আছে আমার এখানে বেস ফর্ম বসবে, বেস ফর্ম মানে যেটা অরিজিনাল ফর্ম সেটা। তাহলে এখানে আমার আনসার হবে হচ্ছে রিয়েলাইজ। কি হবে, রিয়েলাইজ মানে হলো যেটা আছে আমার আনসার, মানে যেটা এখানে দেওয়া আছে সেটাই আমার আনসার হবে। এখন আমার ব্যাপারটা হচ্ছে আমার উত্তরটা একটু দেখি, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, তারা খুব খুব কমই অনুভব করতে পারে যে, মানে কি দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট অর্থাৎ তারা অনুভব করতে পারে না যে দে দেমসেলস, তারা নিজেদের আর রুইনিং, আর রুইনিং, আর রুইনিং দেয়ার হেলথ, তারা নিজেরাই নিজেদেরকে নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করছে। তাহলে কি দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, তারা মানে বুঝতেই পারে না অথবা খুব কমই বুঝতে পারে, দে দেমসেলস, তারা নিজেরাই নিজেদের আর রুইনিং দেয়ার হেলথ, তারা নিজেরাই নিজেদের শরীরের ক্ষতি করছে। এখন আমরা এখানে হ্যাজ রুইন্ড বলতে পারি, হ্যাজ রুইন্ডও বলতে পারি, এতটুকুর মধ্যে, কারণ এটা হচ্ছে দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, তারা খুব কম সময় অনুভব করে যে দে হ্যাভ রুইন্ড, তার মানে তারা তাদের নিজেদের শরীরে কি করে ফেলছে, ক্ষতি করে ফেলছে, এটা তারা কি করতে পারে, খুব মানে অনুভব করতে পারে না অথবা রিয়েলাইজ করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমি এখানে আমি যদি এই সেন্টেন্সটা থাকে তখন আমি হ্যাভ রুইন্ডও বসাইতে পারি আর রুইনিংও বসাইতে পারি, কিন্তু আমার এটার আনসার দিতে হবে হলো আমার পুরো প্যাসেজের যে অর্থটা দাঁড়ায় সেটার উপরে। বুঝতে পারছি? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, এরপরে এরপরে তাহলে কি, রিয়েলাইজ অথবা এবং আর রুইনিং। আচ্ছা, লাইফ ড্যাশ ডাল টু দেম, লাইফ ড্যাশ ডাল টু দেম, আনসার কি হবে? আনসার কি হবে? আনসার কি হবে স্যার? রিয়েলাইজিং, জুবাইরা শেখ বলছে রিয়েলাইজিং না ভাইয়া, রিয়েলাইজিং হবে না, লাইফ বিকামস, ভেরি গুড আদিবা। ওকে, এরপরে এরপরে বলেন স্যার, লাইফ বিকামস, তারপরে ওকে ক্লিয়ার, ফাইজা বলছে বিকামস, ইয়েস ভেরি গুড অর্ণব, লাইফ বিকামস ডাল টু দেম, লাইফ বিকামস, আচ্ছা লাইফ জীবন, লাইফ জীবন। এখন আমার কথা হলো লাইফ মানে হলো জীবন, এই জীবনটা লাইফ, এটা কি আমার কি এখানে দেখেন তো, এখানে কি অনেকগুলা বিষয় বোঝাচ্ছে? আমি একদম ধরে নিলাম, এটার পার্টস অফ স্পিচ আমি যাচ্ছি না, এটা কঠিন লাগতে পারে আপনাদেরকে। আপনারা বলেন লাইফ জীবন, এখানে কি জীবন, এখানে কি আপনি কি প্লুরাল কোনো কিছু দেখতেছেন অথবা সিঙ্গুলার কোনো কিছু দেখতেছেন? তাহলে লাইফ জীবন, বিকামস কি, বিকামস, তাহলে কি এস বাই এস যুক্ত হবে, লাইফ বিকামস ডাল টু দেম, তাদের কাছে জীবন কি, ইয়েস বিকামস বলছে ফাইজা, জুবাইরা শেখ বলছে বিকামস, ইলমা বলছে বিকামস, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এবার নেক্সটে যাব, দে অলওয়েজ, দে অলওয়েজ ড্যাশ ইল টেম্পার্ড। আচ্ছা, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে সেটা আমার কোন টেন্স হয় ভাইয়া? সেটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? যদি যদি আমার অলওয়েজ থাকে কোন সেন্টেন্সে, যদি আমার অলওয়েজ থাকে, সেটা আমার কোন টেন্স হবে? সেটা আমার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে থাকবে। এখন দে অলওয়েজ, দে প্রথমত আমার একটা প্লুরাল সাবজেক্ট, দে প্লুরাল সাবজেক্ট আছে, দে অলওয়েজ, তাহলে কি অলওয়েজ আছে, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখন যখন আমি দেখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখন আমার ভার্বের সাথে কি এস যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে নাকি মেইন ভার্বটাই বসবে, এটা আমাকে দেখা লাগবে। তো আমি দেখতেছি রিমেইন, ও ভেরি গুড অর্ণব, রিমেইন, ইয়েস, দে অলওয়েজ রিমেইন ইল টেম্পার্ড, ইল টেম্পার্ড। ওকে, না রিমেইনস হবে না, আদিবা একটু দেখেন, অলওয়েজ মানে আমরা জানি, অলওয়েজ মানে হলো সব সময়, সব সময় অলওয়েজ যে সেন্টেন্সের মধ্যে থাকবে আমরা জানি সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে, সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু আমার সাবজেক্টের ভার্বের সাথে এস বাই এস তখনই যুক্ত হবে যখন আমার ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু আমার এখানে সাবজেক্ট আছে দে, দে কি সিঙ্গুলার না, দে হচ্ছে আমার প্লুরাল, তাহলে যেহেতু প্লুরাল আছে সেজন্য আমার এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, বুঝতে পারছি। রিমেইন, ফাইজা বলছে রিমেইন, শাহেদ আহমেদ বলছে রিমেইনিং, শাহেদ একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, হ্যাঁ না বুঝলে আমাকে বলেন, কোনো সমস্যা নাই। সামিহা চৌধুরী বলছে রিমেইন, শাহেদ বলছে রিমেইনিং, না ভাইয়া রিমেইনিং না, কেন রিমেইনিং না, দেখেন অলওয়েজ যদি থাকে কোন সেন্টেন্সে, যদি অলওয়েজ থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। এখন ভি1 এর সাথে, ভি1 এর সাথে আমার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আমার এই সেন্টেন্সের মধ্যে দে প্লুরাল ভার্ব, সেজন্য সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, মনে থাকবে। শাহেদ বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি ভাইয়া। ওকে স্যার, ইং বসে না সাবজেক্ট 3 হলে, স্যার আইএনজি বসে না সাবজেক্ট 3 হলে, ভাইয়া বুঝি নাই, আর একটু ক্লিয়ারলি বলতে হবে। আর একটু ক্লিয়ারলি বলতে হবে ভাইয়া, আর একটু ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ বুঝতে পারছি এতটুকু, সবাই কি বুঝতে পারছি ভাইয়া, সবাই কি বুঝতে পারছি, আমাকে একটু জানাতে হবে প্লিজ। সবাই বুঝতে পারছি, সবাই বুঝলে আমার শান্তি লাগে, এত কষ্ট করে বুঝাই যদি আপনারা না বুঝেন তখন কার শান্তি লাগবে না। না বুঝলে আমাকে 100 বার জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই, আমি 100 বার বুঝিয়ে দিব।
ওকে, আদিবা বলছে বুঝতে পারছি, থ্যাংক ইউ আদিবা। মনোযোগ দিয়ে ক্লাস করেন, ইনশাল্লাহ গ্রামারে কোনো প্রবলেম থাকবে না। তার মানে কি, আমার যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আপনারা নোট করতেছেন? নোট না করলে, খাতায় যদি না লিখেন, আলটিমেটলি পড়াটা কোনো কাজে আসবে না। খাতায় নোট নেন, লিখেন, নোটগুলো গ্রুপে শেয়ার করবেন, সুন্দর নোটগুলো ইনশাল্লাহ আমরাও শেয়ার করবো আপনাদের নোটগুলো সবার সাথে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, জুবাইরা শেখ বলছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। শাহেদ আহমেদ বলছে নেক্সট একবার বলুন। আচ্ছা, আরেকবার বলি শাহেদের জন্য, একটু কষ্ট করে শোনান। আমার যদি কোনো সাবজেক্টে, যদি কোনো সেন্টেন্সে এগুলা কি আপনি নোট করছেন? যদি কোনো সেন্টেন্সে সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি, এজ ওয়েল এজ এগুলা যদি থাকে, তখন আমার সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখন আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল না, দে হলো থার্ড পারসন, বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো সিঙ্গেল, অর্থাৎ হি সি ইট, এই তিনটা আপাতত মনে রাখেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কি যুক্ত হবে? এস বা ইএস। তো এখন আমার এখানে আমি একটু দেখি, দে অলওয়েজ রিমেইন ইল টেম্পার্ড, এই সেন্টেন্সটা ধরেন আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখতে পারতেছি, এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে। কেমনে বুঝতে পারছি? আমি বুঝতে পারছি এখানে অলওয়েজ আছে। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তখন সেটা কোন টেন্সে হয়? তখন সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। মনে থাকবে? তো এখন যেহেতু আমার এখানে সাবজেক্ট আছে প্লুরাল, দে হলো প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তো এই জন্য আমার এখানে হবে কি? রিমেইন। এখানে আমার কি? রিমেইন হবে। বুঝতে পারছি? তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তখন আমার ভার্ব যেমন আছে তেমনই বসবে। আর যদি সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমার এস বাই এস যুক্ত হবে। আচ্ছা শাহেদ, এবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন ভাইয়া। আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ মেক আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসলস স্ট্রঙ্গার। আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার, আচ্ছা বলে দিছি, ফিজিক্যাল এক্সারসাইজ দেশ আওয়ার বডি, আমাদের শরীর কি করে? গঠন করে, আওয়ার বডি কি করে? আমাদের শরীরকে অ্যাক্টিভ করে, এন্ড দ্য মাসলস স্ট্রং, মাসলগুলোকে কি করে? স্ট্রং করে। তাহলে আমার আনসার কি? ইলমা বলছে মেক্স, ভেরি গুড। তারপরে ইলমা বলছে মেক্স, আদিবা বলছে মেক্স, সামিহা ইসলাম বলছে মেক্স, ভেরি গুড, ভেরি গুড। কেন মেক্স? কারণ আমার ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম অথবা শারীরিক কসরত কি আমার কি সিঙ্গুলার? অর্থাৎ আমরা যখন কোনো নাউন বসাই, তখন সেটা আমরা কি বসাই? নাউনটা যদি ওকে, হ্যাঁ, তাহলে কি ফিজিক্যাল এক্সারসাইজ কি এখানে কি প্লুরাল কিছু বোঝাচ্ছে? না। তাহলে কি মেক্স, ফাইজা বলছে মেক্স, অর্ণব বলছে মেক্স, ভেরি গুড অর্ণব, ভেরি গুড ফাইজা, যারা পারছেন সবাইকে কংগ্রাচুলেশন। আচ্ছা, তাহলে কি ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ এন্ড দ্য মাসলস স্ট্রং, এবং মাসলগুলোকে কি করে? স্ট্রং করে। ওকে, এখন আমরা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা একটু দেখবো। আচ্ছা, জুবাইরা শেখ বলছে মেক্স, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এখন আমরা চিনবো হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স ভাইয়া? ফার্স্ট ইনডিফিনিট। একটা হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আর কন্টিনিউয়াস টেন্সগুলো আমরা জানার চেষ্টা করব। ফার্স্ট ইনডিফিনিটে আমরা কি জানি? ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে আমার অতীতের ঘটনা বর্ণনা প্রকাশ করার জন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি। কি ব্যবহার করি? ফার্স্ট ফর্ম ব্যবহার করি। এখন আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু মার্কার দেখছিলাম, মার্কার, ঠিক সেম ভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কিছু সেন্টেন্সের ইন্ডিকেটর আছে, যেগুলো দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো ওই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে। যেমন আমার ওয়ান্স এগো, আমার সাথে সাথে বলেন, ওয়ান্স এগো, লাস্ট, yesterday, that না,
এগুলাই। আচ্ছা, ওয়ান্স এগো, লাস্ট, ইয়েস্টারডে, তারপর হচ্ছে দ্যাট ডে থাকতে পারে, অথবা অতীত, সাল অথবা সময় ইত্যাদি যদি থাকে তখন সেটা আমরা কি বলতে পারবো? তখন সেটা আমরা কি বলতে পারবো? তখন সেটা আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলবো। বুঝতে পারছি? ওয়ান্স এগো, লাস্ট, ইয়েস্টারডে, ওয়ান্স এগো, লাস্ট, ইয়েস্টারডে, তারপর হচ্ছে কি লাস্ট ইয়ার, তারপর হচ্ছে দ্যাট ডে, অথবা অতীত সাল অথবা অতীত কোনো সময় যদি থাকে তখন সেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলবো। কোথায়? সেন্টেন্সের মধ্যে। কোথায়? সেন্টেন্সের মধ্যে। মনে থাকবে? আচ্ছা, জুবাইরা বলছে দেরি করে ফেললাম আসতে, কোনো সমস্যা নেই জুবাইরা, ইনশাল্লাহ আমি রেকর্ড ক্লাস আপনাদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রাখতেছি ইউটিউবে। প্রত্যেকটা ক্লাস একদম সাজিয়ে সাজিয়ে আপনাদের মানে খুঁজতে না হয়, আমি একদম সবগুলো রেডি করে দিব আপনাদেরকে। ঠিক আছে? মন দিয়ে শুধু ক্লাস করেন, আপনারা ভালো করেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার যে স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কোন ফর্ম ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম বসতো, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ফর্ম বসবে। মনে থাকবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোন টেন্স বসবে? কোন ফর্ম বসবে? আমার ফার্স্ট ফর্ম বসবে। ওকে, এখন আমরা একটু দেখব, সেটা হলো যে এ হিউজ প্রসেশন প্যারেড। আমার এখানে একটা কি আছে? গ্যাপ আছে। থ্রো দ্য স্ট্রিটস অফ দ্য টাউন আফটার দ্য ইনঅগারাল সেশন। ইনঅগারাল সেশন মানে কি? ইনঅগারেশন মানে হলো শুরু করা। তো ইনঅগারাল সেশন মানে হলো শুরুর সেশনের পরে। আচ্ছা, আমরা একটু দেখি এ হিউজ প্রসেশন বলতে কি? আমরা হলো কুচকাওয়াজ দেখি না? কুচকাওয়াজ। হ্যাঁ, হিউজ প্রসেশন প্যারেড মানে কি? কুচকাওয়াজ। প্রসেশন মানে কেন বলতে পারি সেটা। আচ্ছা, ওভারঅল ইয়া থেকে একটু ধরি যে হিউজ প্রসেশন প্যারেড। আচ্ছা, প্যারেড আমরা দেখতেছি এ হিউজ প্রসেশন প্যারেড থ্রু দ্য স্ট্রিটসে অফ দ্য টাউন আফটার দ্য ইনঅগারাল সেশনের পরে একটা কি হলো? এ হিউজ প্রসেশন প্যারেড। তাহলে কি এখানে আমরা বুঝতে পারতেছি এটা কোন টেন্সের মধ্যে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আনসার কি হবে? মর্জিন আক্তার বলছে প্যারেডেড, আমি বলার আগে বলে দিচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি এ হিউজ প্রসেশন প্যারেডেড মানে কি? মানে একটা হলো একটা হিউজ প্রসেশন কি হয়েছে? প্যারেডেড, প্রদর্শিত হয়েছে অথবা দেখানো হয়েছে। তাহলে কি প্যারেড কুচকাওয়াজ করে যেটা। আচ্ছা, প্যারেডেড, আদিবা বলছে প্যারেডেড, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছি? তার মানে এ হিউজ প্রসেশন প্যারেডেড থ্রু দ্য স্ট্রিটস অফ দ্য টাউন আফটার দ্য ইনঅগারাল সেশনের পরে। আচ্ছা, এরপরে আমাদের আনসার হলো প্যারেডেড। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স। তাহলে কি ওয়ান্স যেখানে থাকে সেটা আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি। এটা কোন টেন্সের? এটা হলো আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেম ভাবে আমি যদি কোথাও ওয়াজ দেখি এটার সাথে আমি চোখ বন্ধ করে কি দিব না? চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি দিব না। আমি একটু দেখি এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল অলদো, যদিও হি ডু নো রং। তাহলে আমার আনসার কি হবে? তাহলে এখানে প্রথমে হবে পুট। মর্জিনা বলছে পুট, ভেরি গুড মর্জিনা। সামিহা ইসলাম স্নেহা বলছে পুট, জুবাইরা শেখ বলছে পুট, ভেরি গুড। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন এখানে পুট বসলো? কেন এ পুয়ার ম্যান ওয়াজ পুটিং হবে না? কেন এ পুয়ার ম্যান ওয়াজ পুটিং হবে না? ভার্বের সাথে আইএনজি হবে না? আমার সবকিছু বাদ, কেন আমার জুবাইরা বলছে পুট, ইলমা বলছে পুট, দুর্য বলছে পুট, কেন আমার পুটিং হবে না? কারণ ওয়ান্স যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি ওই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়। কিসে হয় ভাইয়া? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা দেখি এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল। একটা গরিব লোকে কি করা হয়েছিল? পুট ইন এ জেল, একটা জেলে কি করা হয়েছিল?
পুট ইন জেল, জেলে পাঠানো হয়েছিল। অলদো, যদিও, হি ডিড, হি ডিড নো রং, হি ডিড নো রং, হি ডিড, এখানে ডিড কেন বসলো? যদিও সে কোনো কি করেনি, যদিও সে কোনো, হি ডিড নো রং, কোনো ভুল করেনি, যদিও সে কোনো ভুল করেনি। আচ্ছা, ওয়ান্স তাই আইএনজি যোগ হবে না, ওয়ান্স আছে তাই আইএনজি যোগ হবে না, মর্জিনা বলছে। আচ্ছা, ইয়া বলছে হচ্ছে ফার্স্ট টেন্স হয়েছে ভার্বের সাথে ফ্রম বেস, হি ডিড নো রং, ভেরি গুড মর্জিনা। আচ্ছা, আপনার দুর্জয়, আচ্ছা এখানে আরেকজন একটু কমেন্ট করছে। আচ্ছা, সৌরভ বলতেছে কিন্তু আমি কিভাবে বুঝবো বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি কিভাবে বুঝবো? এটা বোঝার ক্ষেত্রে আমার আগে আমরা যখন একদম পেসিস সবগুলা রুলস শেষ করে যখন আমরা পেসিস, যখন আমরা একদম পেসিস পরীক্ষার বোর্ড কোশ্চেন যেভাবে আসে তখন যখন সলভ করতে যাবো ইজিলি বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। বাট এখানে যখন আমার কিছু মার্কার থাকে, ওয়ান্স এগুলো যখন থাকে তখন তো আমি চোখ বন্ধ করে এটা বসাবো, মনে থাকবে? তখন আমি চোখ বন্ধ করে এগুলা বসাবো। বাট অন্যগুলা হচ্ছে আমরা খুব ইজিলি পারবো ইনশাল্লাহ। বাট হচ্ছে একটু আমাদের কি লাগবে, একটু আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। আপাতত শেষ করি, শেষ করার পর ইনশাল্লাহ পারবেন। মনে থাকবে? মনে থাকবে ভাইয়া? আচ্ছা, ডিড নো রং, হি ডিড নো রং, ভেরি গুড। আচ্ছা, এরপরে নেক্সটে যাচ্ছি। নেক্সটে আমাদের মনে হয় আপাতত এটার ক্ষেত্রে এতটুকুই, এটার ক্ষেত্রে হচ্ছে এতটুকু। এরপরে দেখি এবার আমাদের কোন রুলসটা আছে। আমাদের আছে হলো পুট ডিড। আচ্ছা, ওরে বাবা, অনেকগুলা প্র্যাকটিস রেখেছি আপনাদের জন্য। ফাইজা বলছে ক্লাস কি প্রতিদিন হবে? ক্লাস হচ্ছে, ক্লাসের রুটিন আমি দিয়ে দিছি। ক্লাসের রুটিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ফেসবুক পেজেও আছে, ইনশাল্লাহ দেখে নেবেন, ওখানে আছে। আর আমাকে পেজে নক করলে ইনশাল্লাহ আমি রুটিন আর গ্রুপের লিঙ্ক সবগুলা দিয়ে দেবো, মনে থাকবে? আচ্ছা, এরপরে এখানে আনসার কি হবে? দা ইংলিশ, দা ইংলিশ মানে হলো ইংরেজি সাবজেক্ট না, কিন্তু দা ইংলিশ মানে হলো ইংরেজ। দা ইংলিশ মানে কি? ইংরেজ, ইংরেজ। আচ্ছা, দা ইংলিশ দেশ ইট হিয়ার। আচ্ছা, দা ইংলিশ প্লে ইট হিয়ার, আমি আচ্ছাটা বলতেছি না। দা ইংলিশ, ইংরেজরা প্লে ইট হিয়ার, এটা এখানে খেলে। ইন দিস সাবকন্টিনেন্ট, ইংরেজরা প্লে ইট হিয়ার, এটাকে ইন দিস সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্টের মধ্যে খেলে। এন্ড, এবং, সিন্স, তখন থেকে, সিন্স দেন, তখন থেকে, ইট, দেশ, ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এবং তখন থেকেই এটা আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গিয়েছে, অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তাহলে দা ইংলিশ, ইলমা বলছে প্লেড, দা ইংলিশ মানে হলো ইংরেজরা, তাহলে ইংরেজরা প্লেড ইট হিয়ার, ইংরেজরা প্লে আছে এখানে, প্লেড। আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করব, সেটা হলো দা ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টে প্রথমে তারা কি করছে? প্লেড, খেলেছিল। এন্ড, এবং, সিন্স দেন, তখন থেকেই, ইট, ইট মানে কোনটা? ইট মানে হলো আমার ক্রিকেটের কথা বলতেছে, এখানে, এখানে ক্রিকেটের কথা বলতেছে। ইট বিকেম, ইট বিকেম, ইট বিকেম, কেন, কেন বিকেম? এটা হয়ে গিয়েছে। and since then, এবং তখন থেকে, it became, এটা হয়ে গিয়েছে an integral part, একটা অবিচ্ছেদ্য অংশ of our entertainment, আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আচ্ছা, become, সেই যে ধরা খেয়ে গেছেন স্যার, ধরা খেয়ে গেছেন। আচ্ছা, ঐশী বলতেছে বিকাম, বিকাম হবে না। ফাইজা বলছে বিকামস, বিকামস কেন হবে ভাইজা? আচ্ছা, জুবাইরা শেখ বলছে বিকামস, বিকামস না, বিকাম, বিকেম, খেয়াল রাখতে হবে। আমার, আমার এস বা ইয়েস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে। আমার সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই আমার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, তখনই আমার ভার্বের সাথে এস অথবা ইয়েস কি হবে? যুক্ত হবে। আমার যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোন টেন্সে?
এটা হলো আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। অন্য কোনো টেন্সে আমার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। আমি এটাই মানে ভাবতেছিলাম, এই যে এখানে যখন এটা যখন আপনাদের পড়াতে যাব, ভাবলাম যে ওইটা বলতে যাব যে ইটের পরে কিন্তু এস বাই এস হবে না, এটা বলতে চাচ্ছি। বাট আপনারা ঠিকই আনসার দিয়ে দিয়েছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ মনে থাকবে। বলতেছে কি, আমার এস বাই এস যুক্ত হবে যখন শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। অন্য কোনো টেন্সের ক্ষেত্রে আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এস বাই এস যুক্ত হবে না, না, না। মনে থাকবে? ওকে, মর্জিনা বলছে প্লেট বিকেম, কংগ্রাচুলেশনস। ভাইয়া, ইট তো সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস যাবে না। ঐশী, বুঝতে পারছেন এখন কেন যাবে না? বুঝলে আমাকে একটু বলবেন, হ্যাঁ? ক্লিয়ার এতটুকু, নাকি আবার বুঝাইতে হবে? আবার বুঝানো লাগলে আবার বুঝাবো, 100 বার বুঝানো লাগলে 100 বার বুঝাবো। ওয়াজ বিকেম না, বিকেম হবে। ওয়াজ বিকেম না, বিকেম হবে। ওয়াজ বিকেম না, হবে হচ্ছে আমার বিকেম। আমার হবে হচ্ছে কি বিকেম, হবে আমার বিকেম। কারণ কেন? ওয়াজ বিকেম মানে হলো এটা তখন আমার পেসিভে হয়ে যায়, কিন্তু এখানে আমার কি এন্ড সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ বিকেম, ক্রিকেটই আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের কিসের আমাদের বিনোদনের একটা কি হয়ে গেছে, ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আচ্ছা, কি বলতেছি? বলতেছি যদি আপনি 100 বার না বুঝেন আমাকে 100 বার প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ 100 বার না বুঝলে আমি 100 বার আপনাকে বুঝাই দিব। বাট ক্লাস থেকে না বুঝে যাবেন না, আল্লাহর হস্তে। ক্লাস করতেছেন, মনোযোগ দিয়ে করেন। না বুঝলে 100 বার না বুঝলে আমাকে 100 বার জিজ্ঞেস করেন, আমি আপনার 100 বার আনসার দিব। বুঝতে পারছি? কিন্তু আপনাদেরকে যখন আমি দায়িত্ব নিছি, ইনশাল্লাহ ইংরেজি ভয়টা আমি দূর করেই দিব। ওকে, আচ্ছা, ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ওয়ান্স। ওকে, তাহলে আমার প্রথমে এখানে ওয়ান্স আছে। ওয়ান্স থাকলে সেটা কোন টেন্স হয়? আমার ওয়ান্স থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ওয়ান্স থাকলে কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ওয়ান্স দিয়ার এন আইডল কিং, একজন কি ছিল? অলস কিং ছিল। ওয়ান্স দিয়ার দিয়ারের পরে আমার কোন কি হবে? ওইখানে যেহেতু ওয়ান্স আছে, আমার ভার্ব কি হবে? আনসার দেন। ফারদিন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফারদিন, কেমন আছো ভাইয়া? তোমার প্রিপারেশন কেমন যাচ্ছে? ওকে, মর্জিনা বলছে লিফট। ওকে, ভেরি গুড মর্জিনা, ভেরি গুড আনসার। হ্যাঁ, আনসার দেন আপনারা, আপনারা আনসার দিলে ভালো লাগবে। ওকে, সামিহা ইসলাম বলছে স্নেহা লিফট, ভেরি গুড। এই শাহেদ বলছে লিভস। ভাইয়া, মনে রাখতে হবে, মনে রাখতে হবে লিভস আমার কেন বসবে, লিভস আমার কেন বসবে না, কেন বসবে, কখন বসবে, এই জিনিসটা ক্লিয়ার রাখা লাগবে। আচ্ছা, ওয়ান্স যদি থাকে ওই সেন্টেন্সটা, কোন সেন্টেন্সে যদি ওয়ান্স, ইয়েস্টারডে, এগো এগুলা থাকে, তখন আমার সেন্টেন্সটা হয়ে যায় ফার্স্ট ইনডিফিনিট। তখন আমার সেন্টেন্সটা হয়ে যায় ফার্স্ট ইনডিফিনিট। যদি আমার, যেহেতু আমার সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আমার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। ঠিক আছে? তাহলে ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং। তাহলে এখানে আমার আনসার হবে, আমার আনসার হবে কি লিফট। কেন লিফট হবে? কারণ লিফট হবে এই জন্য আমার ওয়ান্স আছে, ওয়ান্স এর কারণে সেন্টেন্সটা কি হয়ে গেছে? ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা এক কি বাস করতো? ওয়ান্স মানে হলো একদা, একদা এক অলস রাজা বাস করতো। মনে থাকবে? তাহলে ওয়ান্স দেয়ার লিভড হবে। ওকে, ঐশী বলছে বেস ফর্ম না, বেস ফর্ম না। অর্ণব বলছে লিফট, ভেরি গুড অর্ণব। তারপরে সামিহা বলছে লিফট, ভেরি গুড। জুবাইরা শেখ বলতেছে লিফট হবে। জুবাইরা, বুঝতে পারছেন কেন লিফট হবে না, কেন লিফট হবে? বুঝতে পারছেন এখন? স্যার এখন বুঝতে পারছেন? ওকে, দুর্জয় অধিকারী বলছে লিফট, ভেরি গুড দুর্জয়। জুবাইরা শেখ এখন বলছে লিফট, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছেন। ঐশী, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, সাইদ আরমান বলছে লিফট, হ্যাঁ ভেরি গুড আরমান, লিফট হবে আনসার। আচ্ছা, আমি দেখতেছি আপনাদের আনসারগুলো, আপনারা আনসার করেন। আপনারা আনসার করলে আমারও ভালো লাগে, আপনারা যখন পারবেন আপনাদেরও ভালো লাগবে।
আর যদি আনসার না করেন আমি তো বুঝতে পারবো না আপনাদের আনসার হচ্ছে নাকি হচ্ছে না। আনসার করতে হবে, কমেন্ট করতে হবে। অল রাইট, আচ্ছা এখন নেক্সটে যাব। এতটুকু ক্লিয়ার হলে আমি নেক্সটে যাচ্ছি ইনশাল্লাহ। নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে দেখি এবার নেক্সটে কি আছে। নেক্সটে হচ্ছে ওয়াল্লাহ এতগুলো আমি আপনাদের এক্সারসাইজ দিছি কোনোভাবে, মানে আমি যখন আমি আজকে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা রাতে। কালকে আপনাদের সবগুলা ইউটিউবে যে ক্লাসগুলো হয়েছে সবগুলা রেকর্ড করে ইউটিউবে আপলোড দিছি। আপলোড দিয়ে আবার সবগুলো সাজাইছি প্লেলিস্ট আকারে। এরপরে প্রায় এগুলো তো অনেক টাইম গেছে। এরপরে আমি আবার সকালে উঠে ক্লাসে গেছি, আমার ভার্সিটি ক্লাস ছিল। ভার্সিটি ক্লাস শেষ করে আবার আপনাদের স্লাইড বানাইতে বসলাম। স্লাইড বানাইয়ে আবার অর্ধেক বানিয়ে স্টুডিওতে আসছি। এখনো ঘুমাই নেই, প্রচুর ঘুম পাচ্ছে। রাতে আবার আরেকটা ক্লাস আছে, মানে ইমার্জেন্সি আর কি, ওই জন্য আরেক জায়গায়। বাট আপনাদের আপনাদের ইয়া হলো শুধুমাত্র আপনার পড়াশোনা করেন, আর কিচ্ছু করতে হবে না। মনোযোগ দিয়ে ক্লাস করেন, পড়াশোনা করেন ভালো করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, কামস বলছে, সামিহা বলছে কেম, আদিবা বলছে কেম, তারপরে হচ্ছে আমার আচ্ছা আদিবা কেম বলতেছে। আনসার কি বেশ কঠিন লাগতেছে? রাইট ফ্রম ভার্বস। ফাইজা বলছে কাম, আচ্ছা হি কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4। আচ্ছা শোনেন, আরমান বলছে কেম, জুবাইরা বলছে কেম। আচ্ছা একটু আমরা একদম বেসিক ভাবে একদম ইজিলি একটা জিনিস একটু চিন্তা করি তো। ধরি আমি ইংলিশে কিছুই পারি না, ধরে নিলাম আমি ইংলিশের কিছুই পারি না, আমি ইংলিশের একদম কিছু বলতে কিছুই পারি না। আমি এখানে একটু দেখি, জাস্ট এইটার আনসারটা একটু মানে অর্থটা একটু বোঝার চেষ্টা করব। হি হি কাম টু দ্য অরফানেজ। হি কাম টু দ্য অরফানেজ মানে হলো সে অরফানেজে আসে, এতিমখানায় আসে এট দ্য এজ অফ 4। আচ্ছা আমরা এট দ্য এজ অফ 4 এটা বাদ দিলাম। এট দ্য এজ অফ 4 মানে হলো 4 বছর বয়সে। তাহলে হি কাম টু দ্য অরফানেজ, হি কাম টু দ্য অরফানেজ মানে হলো সে অরফানেজে আসে। কিন্তু আমাদের এখানে যদি আমার এটা না থাকতো তখন আমার এটা হতো হি কামস টু দ্য অরফানেজ, সে অরফানেজে আসে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমাকে এখানে বললো হি কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4, তার 4 বছর বয়সে সে কোথায় আসলো? সে অরফানেজে আসলো, এতিমখানায় আসলো। তার মানে এখানে হি হি সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার। আমার থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল এটা চিন্তা করা লাগবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, আদার্স ক্ষেত্রে না। তো এখন হি আমার এখানে কি হবে? এট দ্য এজ অফ 4, তার বয়স যখন 4 বছর, তখন সে কোথায় এসেছিল? তখন সে অরফানেজে, এতিমখানায় এসেছে। তার মানে এখন আমার আনসার কি হবে? আমার কি এসেছিল মানে তার বয়স যখন 4 বছর তখনই সে কোথায় এসেছিল? এতিমখানায় এসেছিল। তাহলে যেহেতু 4 বছর বয়সে সে আসছে, তাহলে এখন 4 বছর বয়সে একটা মানে কি এট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে হি কেম টু দ্য অরফানেজ। তাহলে আমার আনসার হবে কি? কেম। কেম কেন কেম? বিকজ আমার এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বোঝাচ্ছে 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছে। আচ্ছা প্রিন্স সৌরভ বলছে কাম, মর্জিনা বলছে কেম, ভেরি গুড। ইলমা বলছে কেম। আচ্ছা যারা হচ্ছে কাম বলছেন আনসারটা কি আপনারা বুঝছেন? মানে আমাকে একটু অনেস্টলি বলতে হবে আনসারটা বুঝতে পারছেন কিনা, আনসারটা বুঝতে পারছেন কিনা, এই সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা, কেন কেম হলো এটা আমাকে একটু জানাইতে হবে, এটা আমাকে একটু জানাইতে হবে। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না এটা আমাকে একটু ইনফর্ম করতে হবে। আপনারা যদি ইনফর্ম না করেন আমি আলটিমেটলি বুঝতে পারবো না আপনারা কি পড়াটা বুঝছেন নাকি বুঝেন নাই। 100 বার না বুঝলে আমি 100 বার বুঝে দিব, কোনো সমস্যা নাই। বাট আপনাকে পড়াটা বুঝতে হবে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আপনাকে পড়াটা বুঝতে হবে, এটাই আমার লক্ষ্য। ওকে আচ্ছা এরপরে আমরা একটু যাব, সেটা হলো কেম হবে এখানে টু ওয়ার্ল্ড ওয়ার্স
দুইটি বিশ্বযুদ্ধ ব্রেক আউট ইন দিস সেঞ্চুরি এই শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে তাহলে ব্রেক আউট হবে নাকি ব্রোক আউট হবে? যেহেতু যেহেতু কি আমার যুদ্ধ কি হয়েছিল, সংঘটিত হয়েছিল, তাহলে এটা ফার্স্ট সময় হবে, তাহলে আমার হবে ব্রোক। আচ্ছা ভাইয়া, আপনি কি লেকচার শিট দিবেন? লেকচার শিট দেখি ইনশাল্লাহ, আমি প্র্যাকটিস শিট বানাইতে পারলে ইনশাল্লাহ দিয়ে দিব। জি বুঝছি ভাইয়া, ওকে ক্লিয়ার। ব্রোক বলছে মর্জিনা, ভেরি গুড। মর্জিনা বলছে ব্রোক, জুবাইরা শেখ বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে, আমার প্রচুর খিদা লাগছে। আচ্ছা, ইলমা চৌধুরী বলছে ব্রোক, ঠিক আছে ইনশাল্লাহ ব্রোক, ভেরি গুড। সামিহা, স্নেহা, আচ্ছা এখানে আনসার হবে কি আমার ব্রোক। ওকে, এখন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফাইজ বলছে ব্রোক। এখন আমার দেখতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, আমি আগে স্ট্রাকচারটা একটু দেখি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় সেটা একটু আগে বোঝাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় সবে মাত্র, অর্থাৎ এই মাত্র, অথবা মানে কোন একটা কাজ সংঘটিত হয়েছে আগে না, বর্তমানে, মানে সবে মাত্র শেষ হলো। যেমন ধরেন আমি এইমাত্র ভাত খাইলাম, মানে আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি এইমাত্র খেয়েছি। অর্থাৎ কোনো একটা কাজ যখন পুরোপুরি হয়ে যায়, কোনো একটা কাজ যখন পুরোপুরি হয়ে যায় এবং সেটি বর্তমানে সংঘটিত হয়, বর্তমানে যদি কোনো একটা কাজ পুরোপুরি সংঘটিত হয়ে যায়, তখন সেটা বোঝানোর জন্য আমরা কি বসাই? তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখন আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু ইন্ডিকেটর দেখছি, প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কিছু ইন্ডিকেটর দেখছি, আমরা কিছু ইন্ডিকেটর দেখব যেগুলো হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে মানে যেগুলো থাকলে আমরা ধরে নিব সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই ইন্ডিকেটর গুলা কি, এই চিহ্নগুলা কি? এই চিহ্নগুলো হলো আমার রিসেন্টলি, কি রিসেন্টলি, স্টিল, এট প্রেজেন্ট, এটসেট্রা, আরো আছে। হ্যাঁ, তাহলে কি আমার রিসেন্টলি, স্টিল, এট প্রেজেন্ট, এগুলো ছাড়া আরো আছে, এগুলো আমরা দিব, সমস্যা নাই। বাট হচ্ছে আপাতত এগুলো আমার কমনলি থাকে আর কি, সেগুলো এখানে রাখার চেষ্টা করছে। তাহলে কি আমার গঠন হবে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ, তারপর হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অথবা V3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 প্লাস এক্সটেনশন অথবা বাকি অংশ। মনে থাকবে তাহলে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ, তারপরে আমার বাকি অংশ। মনে থাকবে ইনশাআল্লাহ, হ্যাভ অথবা হেজ প্লাস V3 প্লাস বাকি অংশ। অলরাইট, আচ্ছা এখন আমরা একটু দেখব তাহলে আমার সাথে বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ প্লাস V3 প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তো হ্যাভও আছে হ্যাজও আছে, এখন কোনটা বসাবো? বড় প্রশ্ন না? ক্রিটিক্যাল না? খুবই ইজি। হ্যাভ হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট, সরি প্লুরাল সাবজেক্টের জন্য। যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসবে হ্যাজ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসবে হেজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসবে হেভ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসবে হেজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসবে হেভ। মনে থাকবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসবে হেজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসবে হেভ। মনে থাকবে? তো এখন আরেকটা ব্যাপার হলো না, ফাইজা বলছে হ্যাড না স্যার, হেভ হেজ। আচ্ছা এখন আরেকটা ব্যাপার হলো তাহলে আই কিন্তু একজনকে বোঝায়, কিন্তু ফার্স্ট পারসন যখন থাকে তখন আমার হ্যাভ বসে, ফার্স্ট পারসন যদি সিঙ্গুলার হয় তখন আমার কি বসবে? হেভ বসবে। মনে থাকবে? অলরাইট, আচ্ছা trees contributes a lot to maintain ecological balance. গাছ কন্ট্রিবিউট কি করে?
অবদান রাখে, টু এ লট অনেক বেশি, টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। ইকোলজিক্যাল ব্যালেন্স মানে কি, মানে হচ্ছে পরিবেশের যে ভারসাম্য, সে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অনেক বেশি কি করে, অনেক বেশি সহযোগিতা করে, ঠিক আছে, কন্ট্রিবিউট, অবদান রাখে। এ মান্থ লং ট্রি ফেয়ার, এ মান্থ লং মানে হলো মাসব্যাপী, এ মান্থ লং একটি মাসব্যাপী ট্রি ফেয়ার বৃক্ষ মেলা বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি। তার মানে রিসেন্টলি মানে রিসেন্টলি আমার যদি কোথাও থাকে, রিসেন্টলি যদি আমার কোথাও থাকে তখন সেটা কোন টেন্সে হবে? রিসেন্টলি যদি আমার কোথাও থাকে তখন সেটা কোন টেন্সে হবে? রিসেন্টলি যদি আমার কোথাও থাকে, কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি থাকে তখন সেটা আমার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এ মান্থ লং ট্রি ফেয়ার একটি মাসব্যাপী বৃক্ষ মেলা হ্যাজ বিগান কি হয়েছে? শুরু হয়েছে ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি, মানে হলো সম্প্রতি কুড়িগ্রামে একটা কি হয়েছে, একটা মাসব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে, শুরু হয়েছে, মনে থাকবে? আচ্ছা, হ্যাভ বিগিন কেন হবে না? হ্যাভ এর পরে হ্যাভ অথবা হেজ এগুলার পরে সব সময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, মনে রাখতে হবে। হ্যাভ অথবা হেজ এগুলার পরে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভ অথবা হেজ এগুলার পরে আমার অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাজ বিগান, মর্জিনা বলছে হ্যাজ বিগান, ভেরি গুড। ফাইজা বলছে হ্যাভ বিগান না স্যার। এ মান্থ লং একটি মাসব্যাপী ট্রি ফেয়ার মানে হলো মাসব্যাপী একটি ট্রি ফেয়ার বৃক্ষ মেলা হ্যাজ বিগান শুরু হয়েছে ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি কুড়িগ্রাম স্টেডিয়ামে এটি কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে আমার আনসার কি হবে? আমার আনসার হবে হ্যাজ বিগান। যারা আনসার হ্যাভ বিগান বলছেন আমাকে আবার বলেন বুঝছেন কিনা, এটা কি হ্যাভ বিগান হবে নাকি হেজ বিগান হবে, আমাকে এনশিওর করতে হবে। আপনারা না বুঝলে আমার কষ্ট সার্থক না, আপনাদের বুঝতে হবে। তার মানে কি, দেখেন এ মান্থ লং একটি মাসব্যাপী ট্রি ফেয়ার বৃক্ষ মেলা হ্যাজ বিগান, তাহলে মাসব্যাপী একটি বৃক্ষ মেলা শুরু হয়েছে, তার মানে শুরু হয়েছে রিসেন্টলি যেহেতু আছে এটা হচ্ছে আমার কি ফার্স্ট পারফেক্ট টেন্সে, মনে থাকবে। হ্যাভ বিগান বলছে ফাইজা হ্যাভ বিগান কেন স্যার? হ্যাজ বিগান হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাজ বিগান গেল। দে অলরেডি, আচ্ছা এখানে হচ্ছে গ্যাপ আছে। দে অলরেডি যদি কোনো সেন্টেন্সে থাকে, অলরেডি রিসেন্টলি স্টিল এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা আমার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এখন দে অলরেডি, তারা অলরেডি, তাহলে কি আমার কি আছে? দে মানে কি ভাইয়া? দে মানে হলো প্লুরাল। দে হচ্ছে আমার প্লুরাল, প্লুরাল সাবজেক্ট। তাহলে দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। তারা তাদের সেভারাল ম্যাচেস, বিভিন্ন ম্যাচে তারা তাদের পারফরমেন্স কি করলো, তারা তাদের দেখানো শুরু করেছে। তারা অলরেডি কি করেছে? তাহলে দে থাকলে আমার হেভ হবে নাকি হেজ হবে? দে হবে আমার হেভ। দে হবে কি? দে হ্যাভ শোন। কি হবে? দে হ্যাভ শোন, মনে থাকবে। দে হ্যাভ শোন, কারণ কি, কেন হ্যাজ কেন হবে না? দে হলো প্লুরাল, সেজন্য হ্যাভ হয়েছে। দে হ্যাভ শোন। ওকে, অর্ণব, আদিবা, ইলমা, তারপরে ফাইজা, সবাই পারছে মাশাআল্লাহ। দে হ্যাভ শোন, সামিহা ইসলাম, স্নেহা, সবাই পারছে। কংগ্রাচুলেশনস আপনাদেরকে। আচ্ছা, অলরাইট, এবার হচ্ছে একটু দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিছু মার্কার আছে যেগুলো আমি
দেখলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বুঝি? যেমন ধরেন ক্লাস, আমি ভাত খাচ্ছি, তাহলে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তার মানে আমি ভাত খাচ্ছি এটা এখন চলতেছে, আই এম ইটিং রাইস। আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। তার মানে হলো আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। তার মানে যখন আমরা কোনো কাজ চলমান বোঝাই তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাই। এখন কিছু এখানকার মার্কার আছে, নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি। নাও, অ্যাট দিস মোমেন্ট মানে হলো এই সময়ে, অথবা নাও এখন, অথবা গ্রাজুয়ালি, এগুলো যখন থাকবে তখন আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো স্ট্রাকচার ভুলে গেছি, সে কবে 6-7 পড়ছিলাম, এখন কিগুলো মনে থাকে? মনে থাকতে হবে না, আমরা ভুলে গেছি, শিখবো এখন। আবার শেখার জন্য যা যা লাগে ইনশাল্লাহ আমি আছি। তো এখন দেখি স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, প্লাস কি এক্সটেনশন। মনে থাকবে? মনে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, দে আর নট হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তার মানে হলো আমরা একটু দেখি এখানে দে আর, যেহেতু দে হলো একটা প্লুরাল, সেজন্য প্লুরাল সাবজেক্ট, সেজন্য আমার আর বসলো ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব। তাহলে দে আর নট হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাদের টিচারের কি অ্যাডভাইসের দিকে কি দিচ্ছে না, মনোযোগ দিচ্ছে না। তাহলে দে আর আমার এখানে আছে, দে আর নট পেইং, তাহলে হলো কি পেইং, পে হিড টু মানে হলো মনোযোগ দেয়া, পে হিড টু মানে কি মনোযোগ দেয়া। আচ্ছা, আর পেইং, ভেরি গুড, পেইং, অল রাইট, ভেরি গুড সবাইকে, মাশাআল্লাহ আপনারা সবাই পারতেছেন। তাহলে কি দে হ্যাভ শোন, সবাইকে আরেকবার মেনশন করে দেন তো, ফ্রেন্ডসদেরকে সবাইকে আরেকটু মেনশন করে দেন। আচ্ছা, তাহলে কি পেইং হবে আমার আনসার। এরপরে দে ক্যান হার্ডলি, দে ক্যান আছে, ক্যানের পরে আমার বেস ফর্ম বসে, ক্যানের পরে কি বসে? বেস ফর্ম বসে। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে দেমসেলস, তারা নিজেরাই নিজেদের, আর রুইনিং দেয়ার হেলথ, আর রুইনিং এটা তো বুঝাইলাম, আর রুইনিং, তার মানে কি দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট, তারা খুবই কমই বুঝতে পারে যে দে দেমসেলস আর রুইনিং, তারা নিজেরাই নিজেদের শরীরে কি করছে? ক্ষতি করছে, এটা তারা কি করতে পারে না? বুঝতে পারে না। আর রিয়েলাইজ হয় না স্যার, ওরিয়াশি, আর রিয়েলাইজ হয় না। শুনেন, দে কেন আছে আমার এখানে, কেন, আমি এখন কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছি এই জন্য চোখ বন্ধ করে আর রিয়েলাইজ, তারপর হচ্ছে আর পে। যখন আমার কন্টিনিউয়াস টেন্স আসবে তখন আমার এমিজারের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি হবে। এখন দেখেন দে কেন, এখানে কি আছে? কেন হলো একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব। ক্যানের পরে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলার পরে আমার ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। ওকে, রিয়েলাইজ। আচ্ছা, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, কেন রিয়েলাইজ? দে ক্যান, তাহলে দে ক্যান মডেল ভার্ব আছে, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে দেমসেলস আর রুইনিং, তারা নিজেরাই নিজেদের কি করছে? শরীরের ক্ষতি করছে। বুঝতে পারছি ভাইয়া? অল রাইট, নেক্সটে যাচ্ছে এবার ইনশাল্লাহ। রুল 2, আমাদের প্রথম রুলটা একটু বুঝতে আর হচ্ছে ইয়া করতে একটু টাইম লাগছে, বাট আমাদের ইনশাল্লাহ নেক্সট গুলা খুব বেশি একটু টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা পারতেছেন, এটা দেখে লিটারেলি আমার অনেক ভালো লাগতেছে। আপনারা বুঝতেছেন, আপনারা বুঝলে আমার ভালো লাগবে, না বুঝলে 100 বার না বুঝলে আমাকে 100 বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই।
100 বার যদি না বুঝেন আমাকে 100 বার জিজ্ঞেস করবেন, বাট পড়া না বুঝে যাবেন না, ঠিক আছে? আমি তো আছি, আপনাদের গার্ডিয়ান আমি, ইনশাল্লাহ। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো অনেক সময় আমাদের অর্থ অনুযায়ী সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। কি করতে হয়? নেগেটিভ করতে হয়। এখন আমরা যখন সেন্টেন্সকে নেগেটিভ করি তখন আমাদের এইটার টেন্স অনুযায়ী আমাদের ডু নট অথবা ডাস নট অথবা ডিড নট বসাইতে হয়। কি বসাতে হয়? ডু নট, ডাস নট, আর ফার্স্ট টেন্স হলে আমাদের কি বসাতে হয়? ডিড নট বসাইতে হয়। আমরা যখন এক্সারসাইজ করব ইজিলি পারবেন, ইনশাল্লাহ ইজিলি পারবেন, মনে থাকবে। আচ্ছা, শর্টকাট একটু দেখি, সেটা হলো আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, কি বললাম? আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমার ডাস নট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে ডাস নট, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমার বসবে আচ্ছা, তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে ডাস নট, পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে ডিড নট, আবার ভার্বের হবে V1 প্রেজেন্ট ফর্ম, মনে থাকবে? তাহলে কি থাকবে? প্রেজেন্ট ফর্ম বসবে। এখন যদি আমার ডিড নট থাকে, মনে রাখতে হবে আমার ডিড নট প্লাস V1, ডিড নট প্লাস V1, এটা মনে রাখতে হবে। ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম। অনেক সময় আমরা ডিড নট এর পরে পাস্ট ফর্ম বসাই দিই। ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম, ডিড নট প্লাস কোন ফর্ম হবে? ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম হবে, মনে থাকবে? ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম হবে। এবার সাবজেক্ট যদি আমার প্লুরাল হয় তখন আমার ডু নট, আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু নট, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, আর প্রেজেন্ট ফর্ম বসবে। এবার একটা জিনিস কি মনে পড়তেছে? আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই জন্য ডু এর সাথে ইএস যুক্ত হয়েছে, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা দেখব প্যাসেজে নট দেওয়া, একটা নোট দিচ্ছি, প্যাসেজে আমার নট দেওয়াই থাকবে, সেক্ষেত্রে অর্থ বুঝে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড নট বসাবো। এখন আমরা এক্সারসাইজ করব। অলরাইট, সেলফিশনেস নট হেল্প দ্য সোসাইটি। সেলফিশনেস নট হেল্প দ্য সোসাইটি, আমার আনসার কি হবে? আনসার দেন, আমাকে আনসার দেন। আনসার কি হবে? সেলফিশনেস নট ড্যাশ দ্য সোসাইটি। আনসার দেন স্যার, কি হবে? সেলফিশনেস মানে হলো স্বার্থপরতা। সাবজেক্টে সিঙ্গুলার নাকি প্লুরাল? স্বার্থপরতা। এখন তো বলবেন ভাই আমি তো এটা বুঝতেছি না, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সেলফিশনেস স্বার্থপরতা নাউন। ডাস নট হেল্প, স্নেহা বলছে ভেরি গুড। ডাস নট হেল্প দ্য সোসাইটি। ইয়েস, ভেরি গুড। আমি আপনাদের কমেন্ট দেখতেছি, আমাকে দেখা না গেলেও পা ব্যথা করতেছে এই জন্য বসছি। ওকে, না ডু নট বসবে না স্যার, আমার বসবে হলো ডাস নট। কেন? কারণ সেলফিশনেস এটা হলো আমার সিঙ্গুলার, এটা যখন আমরা নাউন পড়াবো তখন আমরা এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জন্য আপাতত এই আলোচনায় যাচ্ছি না। আদিবা বলছে ডাস নট, তাহলে সেলফিশনেস অথবা তাহলে কি আমার সেলফিশনেস মানে হলো স্বার্থপরতা মানে হলো এটা একটা সিঙ্গুলার বোঝায়, সাবজেক্ট আমার সিঙ্গুলার। তাহলে কি সেলফিশনেস ডাস নট হেল্প দ্য সোসাইটি। ভেরি গুড, তাহলে ডাস নট হেল্প। আচ্ছা, হি ডিড নট। আচ্ছা, আমরা জানি হি ডিড নট এর পরে ভাইয়া, ডিড নট এর পরে আমার V1 বসে, ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। হি ডিড নট প্রেসক্রাইব মানে কি? হি ডিড নট প্রেসক্রাইব, তিনি কোনো কি করেন নাই? প্রেসক্রাইব করেননি এনি মেডিসিন,
কোন প্রকার মেডিসিন ফর দ্য কিং, রাজার জন্য তিনি কি করেন না, হি ডিড নট প্রেসক্রাইব। তার মানে আমার এটা যেটা আনসার আছে সেটাই, যেটা আমার অপশনে থাকবে সেটা হচ্ছে আমার আনসার। তাহলে কি আমার আনসার হবে প্রেসক্রাইব। প্রেসক্রাইব কেন প্রেসক্রাইব বসবে? আমরা জানি ডিড নট এর পরে বি1 বসে। কি বসে? ডিড নট এর পরে বি1 বসে, মনে থাকবে? অল রাইট। এরপরে দে নট সাপোর্ট দেমসেলভস, দে নট সাপোর্ট দেমসেলভ। এখন আমি কি ডু নট বসাবো নাকি ডাস নট বসাবো? দে আছে, তাহলে কি ভাইয়া দে আছে। আমার দে যদি থাকে, দে সিঙ্গুলার নাকি প্লুরাল? দে হলো আমার সিঙ্গুলার না, দে হলো প্লুরাল। যদি আমার সিঙ্গুলার হয় তখন আমার ডাস নট বসে, যখন আমার প্লুরাল হয় তখন আমার ডু নট বসে। আর আচ্ছা, দে ডু নট সাপোর্ট দেমসেলভস, তারা নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করে না। তাহলে যদি আমি এটা প্রেজেন্ট টেন্সে করতে পারি শুধুমাত্র এইটার ক্ষেত্রে, অথবা দে ডিড নট সাপোর্ট দেমসেলভ, তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করেনি, এভাবে বলতে পারি। তাহলে আমার এখানে ডু নট সাপোর্ট বললে আনসার হবে, ডিড নট সাপোর্ট বললে আনসার হবে। আচ্ছা, স্নেহা বলছে ডু নট সাপোর্ট, মার্জিনা বলছে ডু নট সাপোর্ট, ঐশী বলছে ডু নট সাপোর্ট। ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই পারছেন। আচ্ছা, ডু নট সাপোর্ট। আচ্ছা, বাট সরি, এখানে মেসেজ আছে, বাট দ্য মেন হু মানে কি? দ্য মেন হু নট গিভ আপ দ্য রং উইল সাফার শিওরলি। আচ্ছা, দ্য মেন মানুষ, হু যে, নট গিভ আপ যে কি করে না, ছেড়ে দেয় না। কি ছেড়ে দেয় না? দ্য রং, ভুল ছেড়ে দেয় না। উইল সাফার শিওরলি সে কি করবে? সাফার করবে, ভুগবে। তার মানে ভাই আমার আনসার কি হবে? আমার আনসার দ্য মেন হু ডাস নট গিভ আপ, দ্য মেন হু ডাস নট গিভ আপ, অথবা হু ডোন্ট গিভ আপ উইল সাফার শিওরলি। ডাস নট, অর্ণব, ঐশী ডাস নট গিভ আপ। ভেরি গুড। আদিবা বলছে ডিড নট গিভ আপ। না স্যার, ডিড নট গিভ আপ হবে না। কেন হবে না? কারণ দ্য মেন হু, এটা হলো একটা চিরন্তন সত্যের মতো একটা কথা, যে ভুলকে কি করে না, গিভ আপ করা, ছেড়ে দেয় না। উইল সাফার মানে কি? ভুগা। তাহলে কি? ভুগবে। তাহলে উইল সাফার শিওরলি মানে হলো নিশ্চিতভাবে সে কি করবে? ভুগবে। ডাস নট গিভ আপ। ওকে, ডাস নট। ভেরি গুড, কংগ্রাচুলেশনস যারা পারছেন, কংগ্রাচুলেশনস। আদিবা, আপনি বুঝছেন কিনা বলেন আমাকে, ঠিক আছে? অল রাইট। এরপরে নো, এটা না, সোদেট না, এটা না, এটা একটু হয়ে গেছে। আমাদের রুল 3 এখানে, ইউজ অফ প্যাসিভ ভয়েস। আমাদের রুল 3, আমরা মাত্র 5টা রুল পড়বো আজকে, ইনশাল্লাহ। এই রুলস গুলোর শেষে আমি সবগুলা ক্লাস আপনাদেরকে সাজিয়ে দিব। যদি কোথাও মিস যায়, আবার দেখা লাগে, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, মনে থাকবে? ওকে, এবার একটু দেখি ইউজ অফ প্যাসিভ ভয়েস মানে আমরা আমাদের অনেক সময় কি করতে হয়, সাবজেক্টে মানে রাইট ফর্ম ভার্বস করার সময় আমাদের অনেক সময় প্যাসিভ ভয়েস ইউজ করা লাগে। কি ইউজ করা লাগে ভাইয়া? আমাদের অনেক সময় প্যাসিভ ভয়েস ইউজ করা লাগে। কি ইউজ করা লাগে? প্যাসিভ ভয়েস। যখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায়, এটা একটু আগে আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে, রাইট? তো আমাদের অনেক সময় প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস মানে হলো যেখানে সাবজেক্ট নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েস মানে হলো যেখানে সাবজেক্ট কাজ করে না, কাজ করে হলো প্যাসিভ, অন্য একজন কাজ করে। আমরা একটু দেখবো এক্সাম্পল দিলে। ওকে, তাহলে আমরা একটু দেখি আগে, সেটা হলো এম ইজ আর। আমি এখানে যে সবচেয়ে কমন যেগুলো পরীক্ষায় আসে, আপনাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ইনক্লুড করার চেষ্টা করছে। ওয়াজ ওয়ার হলো আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ভয়েসে ব্যবহৃত হয়। আর এমিজার হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি বললাম? আমার ওয়াজ ওয়ার হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এমিজার হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো তাহলে কি সাধারণ ঘটনা অন্যজন কর্তৃক যদি সম্পাদিত হয় তখন আমরা এটা বুঝাই।
এখন আমার একটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে, সেটা হলো আমার প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমার সাথে বলেন প্যাসিভ ভয়েসে সব সময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। মনে থাকবে, ভুল করা যাবে না কোনোভাবে। তাহলে এবার আমরা দেখি এম ইজ আর আমরা কি জানি? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস এক্সটেনশন। তার মানে হলো এম ইজ আর V3 প্লাস এক্সটেনশন। এখন আমার এটা হলো কিসের? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের জন্য আমার রুলস। এখন একটা জিনিস হলো মনে রাখতে হবে, ধরেন আই প্লে ফুটবল। ভাইয়া এখানে একটু দেখেন, এইটা কোন টেন্সে আছে? আই প্লে ফুটবল। এটা আছে হলো আমার আই প্লে ফুটবল। তাহলে আই হলো সাবজেক্ট, প্লে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদি এটা আছে হলো আমার অ্যাক্টিভ, আই মানে সাবজেক্ট নিজে খেলা করতেছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন যদি আমি এটাকে প্যাসিভে কনভার্ট করতে যাই, তখন আমার কি হবে? তখন আমার তখন ব্যাপারটা হয়ে যাবে এরকম, ফুটবল ইজ প্লেড বাই মি। এটা হচ্ছে আমার প্যাসিভ ফর্ম। কিন্তু আধুনিক ইংলিশে আমরা অনেক সময় যখন আনসার করতে যাব, আমরা প্যাসেজ যখন থাকবে, তখন আমাদের এই বাই মি কথাটা না থাকতে পারে। তখন এখন আমার কি ব্যাপারটা কি হচ্ছে? ফুটবল ইজ প্লেড মানে হলো ফুটবল খেলা হয়। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, প্লাস হলো যে ভার্বটা থাকবে সেটা আমার প্রেজেন্ট ফর্মে হবে। কিন্তু যখন আমি প্যাসিভে করব, তখন আমার এম ইজ আর, এখানে ইজ বসছে, প্লাস V3 বসবে। মনে থাকবে, এম ইজ আর প্লাস কি বসবে? আমার V3 বসবে। মনে থাকবে, এম ইজ আর প্লাস V3 আমার বসবে। এম ইজ আর প্লাস V3 আমার বসবে। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখি, যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমার ওয়াজ ওয়্যার বসবে আর হলো V3 বসবে। এবার আমরা এক্সারসাইজ করব। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট, একটু দেখি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। আচ্ছা, অর্থটা দাঁড়াচ্ছে এরকম, প্রকৃতপক্ষে ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম। আচ্ছা, ক্রিকেটকে জেন্টলম্যানদের গেম বলা হয়। তো এখন আমার ব্যাপারটা হচ্ছে, ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট কিন্তু বলে না, বলে কে? ক্রিকেটকে বলা হয়, কারা বলে? আমরা বলি। তাহলে এটা হলো পিপল, কি অথবা বাই পিপল। ব্যাপারটা একটু খেয়াল করেন। তাহলে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট কল দেখেন, ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম বাই পিপল কি বলে? পিপল ক্রিকেটকে জেন্টলম্যানদের গেম বলে। এখন আমার তাহলে যেহেতু ক্রিকেটকে বলা হয়, তখন এটা আমার কি হবে? এটা আমার প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে কি ক্রিকেট ইজ কল্ড, কি হবে আমার আনসার? কি হবে? ইজ কল্ড। ওকে, ইলমা বলছে ইজ কল্ড, মর্জিনা বলছে ইজ কল্ড, স্নেহা বলছে ইজ কল্ড, তারপরে ঐশী বলছে ইজ কল্ড। বুঝতে পারছি? তার মানে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, জেন্টলম্যানদের খেলা বলা হয়। বুঝতে পারছি এখন? আচ্ছা, এরপরে ইজ কল্ড ইট অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। ইট অর্গানাইজ মানে হলো এটা অর্গানাইজ করে। আর যখন প্যাসিভে হচ্ছে, এখানে কিন্তু
ইট ইট ওয়াজ অর্গানাইজড হবে। তাহলে এখানে আমাকে কিছু একটা অর্গানাইজ করার কথা বলছে। যখন আমি পুরো প্যাসেজটা পড়বো তখন আমি ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখি, ইট ইট অর্গানাইজ বাই, ইট অর্গানাইজ মানে হলো এটা অর্গানাইজ, যদি আমার অর্গানাইজ হয়, ইট অর্গানাইজ মানে হলো এটা অর্গানাইজ করে। আর ইট অর্গানাইজড, ইট ওয়াজ অর্গানাইজড বাই মানে হলো এটা অর্গানাইজড করা হয়েছিল, এটা অর্গানাইজড করা হয়েছিল। তার মানে হলো ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ অর্গানাইজড, ইট ওয়াজ অর্গানাইজড, এটি অর্গানাইজড করেছিল বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল স্থানীয় প্রশাসন, এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। তাহলে কি ইজ অর্গানাইজড, ইজ অর্গানাইজড, ইজ অর্গানাইজড। আচ্ছা, এটাকে আমরা ইজ অর্গানাইজড বলতে পারি, কোনো সমস্যা নাই যদি শুধুমাত্র এটা থাকে, মানে ইট ইজ অর্গানাইজড, এটা আয়োজন করা হয় বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। এটা আমরা এখানে বুঝতে পারি। মানে শুনেন, এখানে ইজ অর্গানাইজড বলতে পারি শুধুমাত্র এই ক্ষেত্রে, কিন্তু যখন আমাকে বলবে যে এটা মানে অতীতের কোনো একটা কিছু বোঝাবে, মানে হলো বৃক্ষ মেলাটা অর্গানাইজড হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন, সোশ্যাল ফরেস্টেশনের ডিপার্টমেন্ট দ্বারা। আমার প্রচুর খিদে লাগছে, শুধু খিদে লাগছে না, অনেক খিদে লাগছে, আবার ঘুমাইনিও। ছুটি আপনাদের তো দায়িত্ব নিয়ে নিছি, ছুটি যা দিতে পারতেছি না, তো এখন তিনটা আর মাত্র মনে হয় দুইটা রুলস আছে, দুইটা রুলস পরে ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু কষ্ট করে থাকেন। হ্যাঁ, আমি ভাবলাম 5টা রুলস 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, বাট এতক্ষণ লাগবে আমি আসলে জানতাম না। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনারা ক্লাস শেষে, আর আমাদের হচ্ছে যেহেতু অনেকের পরীক্ষা, সেই জন্য আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি শেষ করে দিব, যাতে ইংলিশ সেকেন্ড পেপারটা তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। হ্যাঁ, একটু কষ্ট করে ক্লাসটা করেন। দেখি এবার ওয়াজ অর্গানাইজড অথবা হ্যাজ বিন অর্গানাইজড, ওয়াজ অর্গানাইজড অথবা হ্যাজ বিন অর্গানাইজড আমরা বলতে পারি। ইজ অর্গানাইজড যদি শুধুমাত্র এটা হয়, ধরেন মানে ধরেন যদি এরকম বোঝা যায় প্রতি বছর আমাদের দেশে বিজয় মেলা উদযাপিত হয়, তাহলে ইট ইজ অর্গানাইজড বাই, কি বললাম, যদি এরকম হয় এভরি ইয়ার, মানে প্রতি বছর আমাদের কি হয়, বিজয় দিবস উদযাপিত হয় অথবা বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়, ইট ইজ অর্গানাইজড, তখন আমরা বলবো ইট ইজ অর্গানাইজড বাই। ওকে, ছুটির দরকার নাই, মর্জিনা বলছে আজকে থাক, না হলে না, এটা শেষ করে দিয়ে আপনাদের আর 2টা ক্লাস থাকবে। আচ্ছা, আমি একটু ফাস্ট যাচ্ছি, সমস্যা নেই। ওকে, এই জিনিসগুলো খুব ছোট, এই রুলস গুলো খুব ছোট, আমাদের সর্বোচ্চ 10 মিনিট লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখি ইউজ অফ প্যাসিভ ভয়েস, ইউজ অফ ও এটা তো আমরা পড়ছি ভাই। ও আচ্ছা, এটা আর একটু দেখি। হ্যাঁ, ইউজ অফ প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে যে থাকে, আমরা আমাদের অনেক সময় প্যাসিভ ভয়েস ইউজ করতে হয় যখন বাক্যের সাবজেক্টটা ইনএক্টিভ থাকে। বাক্যের অনেক সময় আমাদের সাবজেক্টটা ইনএক্টিভ থাকে, বাক্যে অনেক সময় সাবজেক্টটা ইনএক্টিভ থাকে, সেই সাবজেক্টটা আমাদেরকে কি করতে হয়, তখন আমাদেরকে প্যাসিভ ভয়েস ইউজ করা লাগে, তখন আমাদের কি করতে হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা লাগে। আচ্ছা, তো এখন যখন যে বাক্যের সাবজেক্ট ইনএক্টিভ থেকে, কি থেকে, ইনএক্টিভ থেকে অন্যজন কর্তৃক কাজটি সম্পূর্ণ হয়ে থাকে, এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েস করতে হয়। সেক্ষেত্রে ভি ভার্ব অথবা মডাল প্লাস ভি ভার্ব বসা হয়। মডাল ভার্ব কোনগুলা? ক্যান, কোড, মে, মাইট, শুড, উড। ক্যান, কোড, মে, মাইট, শুড, উড। ওকে, এবার দেখি আমরা একটু দেখবো, সেটা হলো সাবজেক্ট প্লাস ভি ভার্ব, ভি প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস V3 প্লাস এক্সটেনশন। ভি ভার্ব আমরা জানি ভি ভার্বের পরে সবসময় V3 বসে, ভি ভার্বের পরে সবসময় V3 বসে। ভি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। আচ্ছা সরি, হ্যাঁ, বি এর পরে, ভি ভার্ব না, বি এর পরে সবসময় V3 বসে। আর এবার এটা একটু দেখি, এটা হলো সাবজেক্ট প্লাস মডাল ভার্ব। কি ভার্ব? মডাল ভার্ব। ক্যান, কোড, মে, মাইট, শুড, উড, উইল, শুড, উড, এগুলোর পরে আমার অবশ্যই বেস ফর্ম বসে। মনে রাখতে হবে আমার
নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে মডাল ভার্বের পরে অবশ্যই আমার বেস ফর্ম বসে, কিন্তু যখন আমরা মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে এরকম কোন একটা সেন্টেন্সকে যখন আমরা কি করতে পারি, কি করতে যাই, তখন যখন এরকম একটা সেন্টেন্সকে যখন আমরা পেসিভ করতে যাই, এরকম একটা সেন্টেন্সকে যখন আমরা পেসিভ করতে যাই, তখন আমার কি বসাবে, এগুলোর পর একটা বি বসাইতে হয়। কি বসাইতে হয়? বি বসাইতে হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখবো, সেটা হলো মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি। তাহলে মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন। তাহলে কি মিলস এন্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরি ক্যান বি হেল্ড, মানে কি, ক্যান বি হেল্ড রেসপন্সিবল। মিল এবং ফ্যাক্টরিকে কি করা যেতে পারে, রেসপন্সিবল করা যেতে পারে ফর দিস পলিউশন, এই পলিউশনের জন্য। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং, পলিউটেড, কনস্ট্যান্টলি বিং কি পলিউটেড। কেন পলিউটেড? কনস্ট্যান্টলি বিং পলিউটেড হলো, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা পেসিভ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি। এটা হলো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন এম ইজ আর এগুলার পরে একটা বিং বসাইতে হয়। কি বসাইতে হয়? বিং বসাইতে হয়। তার মানে আমার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি হবে তাহলে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস V3 কি বসবে? প্লাস V3 বসবে। এটা একটু মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস V3। এইখানে হচ্ছে বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং, তার মানে হলো এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। বিং পলিউটেড, এটা কি হবে ভাই আমার? তাহলে আনসার হবে আমার পলিউটেড। মর্জিনা বলছে পলিউটেড। কেন পলিউটেড হবে তাহলে? কারণ এটা প্যাসিভ ভয়েস আছে। দেখেন, ইট ইজ বিং পলিউটেড, এটা হলো আমার ওয়াটার পলিউশন হতে পারে অথবা এয়ার পলিউশন হতে পারে। তাহলে এয়ার পলিউশন ইজ বিং পলিউটেড মানে হলো দূষিত হচ্ছে, ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে, বাই পিপল। বুঝতে পারছি? আচ্ছা, পলিউটেড। এরপরে এখানে হলো হেলথ। এরপরে এবার দেখি সাবসিডিজ মাস্ট। সাবসিডিজ মানে হলো ভর্তুকি। সাবসিডিজ মানে কি? আমার ভর্তুকি। ঠিক আছে, সাবসিডিজ মানে ভর্তুকি। তো সাবসিডিজ মাস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। তাহলে সাবসিডিজ মাস্ট, ভর্তুকি অবশ্যই দিতে হবে। তাহলে মাস্ট দিতে হবে। এখন কি সাবসিডি কি নিজে নিজে দিতে পারবে নাকি কেউ একজন দিবে? তাহলে আমরা যদি এখানে একটা বাই গভর্নমেন্ট বসাই, বাই গভর্নমেন্ট, তাহলে কি বোঝাচ্ছে? সাবসিডিজ মাস্ট বি গিভেন। আমরা কি জানি? আমরা জানি মাস্টের পরে মডাল অক্সিলিয়ারি ভার্বকে আমরা যদি প্যাসিভ করি তখন আমরা মাস্ট প্লাস বি নিয়ে আসি, একটা মাস্ট প্লাস বি, ঠিক আছে? তখন আমরা V3 করি। তাহলে কি সাবসিডিজ মানে ভর্তুকি, মাস্ট বি গিভেন দিতে হবে। সাবসিডি তো নিজে নিজে দিতে পারে না, সরকার এটাকে দিবে। সাবসিডিজ মাস্ট বি গিভেন অবশ্যই দিতে হবে ইন দ্য এডুকেশন সেক্টরে বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক। বুঝতে পারছি? তার মানে সাবসিডিজটা কে দিবে? ওকে, গিভেন মাস্ট বি গিভেন হবে, মাস্ট বি গিভেন হবে। ইলমা বি গিভেন, স্নেহা বি গিভেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। দ্য পুয়ার স্টুডেন্ট ক্যান, তাহলে কি হবে? দ্য পুয়ার স্টুডেন্ট ক্যান মানে হলো মানে এখানে আমাকে অর্থটা বোঝাচ্ছে এটা। দ্য পুয়ার স্টুডেন্ট ক্যান ব্রিং আন্ডার ফুড এডুকেশন প্রোগ্রাম। পুয়ার স্টুডেন্টদেরকে ফুড ফর এডুকেশন প্রোগ্রামের অধীনে নিয়ে আসতে হবে। তাহলে তারা তো নিজেরা আসবে না, কেউ একজন নিয়ে আসতে হবে। দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান বি ব্রড।
এখন এটা আমার প্যাসিভে হবে। কেন প্যাসিভে হবে? কারণ দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান বি ব্রড মানে হলো পুয়ার স্টুডেন্টদেরকে আনতে হবে, ক্যান বি ব্রড। আচ্ছা, ক্যান মানে হলো পারা, তাহলে ক্যান বি ব্রড আনতে হবে আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রামের অধীনে নিয়ে আসতে হবে। ওকে, বি ব্রিং না স্যার, বি এর পরে মনে রাখতে হবে মর্জিনা, বি এর পরে সবসময় আমার V3 হয়, বি এর পরে সবসময় আমার V3 হয়। বি ব্রড, বি ব্রড, ভেরি গুড, ভেরি গুড স্নেহা। আদিবা মাস্ট বি গিভেন। ওকে, এবার বি ব্রড হবে আমার আনসার। এবার ইউজ এ মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলোর পরে আমার সবসময় কি বসে? সবসময় আমার V1 বসে, এগুলোর পরে সবসময় আমার কি বসে? V1 বসে। এই যে আমাদের লাস্ট মডেল অক্সিলারি ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এটা হবে উড, সরি এটা হবে উড। উইল মানে করবে, উইল আমার যদিও বা ক্যান, কুড, শুড, উড বসাবো আমরা, হ্যাঁ করতো। আচ্ছা, এবার দেখি, উড মানে হলো হতো বোঝাই, হতো। আচ্ছা, হ্যাভ টু মানে হলো করতে হয়, ইউজ টু মানে হলো অভ্যস্ত ছিল কোন একটা কিছু। এবার তাহলে কি মডেল ভার্বের পরে আমার অবশ্যই কি বসবে? মডেল ভার্বের পরে আমার অবশ্যই বেস ফর্ম বসবে, বেস ফর্ম। তাহলে আমরা একটু দেখি, দ্য চিফ গেস্ট ইন হিজ স্পিচ, দ্য চিফ গেস্ট ইন হিজ ইম্পর্টেন্স অন প্ল্যান্টিং ট্রিজ সো দ্যাট উই সেভ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম আদার ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স। ওকে, তাই বলতেছে দ্য চিফ গেস্ট ইন হিজ স্পিচ, তার বক্তব্যের মধ্যে পুট, আমার পুট আমার তিনটাই হচ্ছে আমার কি সেম, তিনটা ফর্মে। তাহলে এখানে আমার ফার্স্ট ফর্মে হবে দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, ইন হিজ স্পিচ, তার বক্তব্যের মধ্যে পুট মানে হলো কি করছে, মানে জোর দিয়েছে অথবা বলেছেন ইম্পর্টেন্স অন প্ল্যান্টিং ট্রিজ এর বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে, সো দ্যাট যাতে উই ক্যান সেভ, কি হবে? উই ক্যান সেভ, আমরা কি করতে পারি? বাঁচাতে পারি our environment from other effects of climate change and natural disasters. ওকে, তাহলে কি উই ক্যান সেভ, এখানে কি হবে আমার? উই ক্যান সেভ। আরেকটা আমরা যখন হচ্ছে পড়ছি, কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি, তখন কিন্তু বলছিলাম সো দ্যাট এর পরে ক্যান অথবা কুড বসে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে। আচ্ছা, সামিহা ইসলাম স্নেহা, সেভ, ক্যান সেভ হবে। আচ্ছা, উই কুড সেভ, আচ্ছা এটা ক্যান দিলেও হবে, উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, যেন আমরা আমাদের করতে পারি, সেভ করতে পারি, ক্যান সেভ হবে। হ্যাঁ, এটা ক্যান সেভ হবে। অল অফ আস অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, অল অফ আস, আমাদের সবারই অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাডোর মানে কি? সম্মান জানানো, ভালোবাসা প্রদর্শন করা, ঠিক আছে? অল অফ আস শোড অ্যাডোর, কি? শোড অ্যাডোর, ঠিক আছে? দ্য গ্রেট ম্যান শোড অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আদারওয়াইজ সাফার এ লট, আদারওয়াইজ অন্যথায়, উই সাফার এ লট। আচ্ছা, আদারওয়াইজ যেহেতু এখানে একটা কথা আগে বলছে, উই আছে, তাহলে উই হ্যাভ টু, আদারওয়াইজ আমাদের উই হ্যাভ টু সাফার, এটা আমাদের অর্থ অনুযায়ী বসাইতে হবে। কি বসাইতে হবে? সেন্টেন্সের অর্থ অনুসারে আমাদের এখানে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলা কি করতে হবে? বসাইতে হবে। আদারওয়াইজ উই হ্যাভ টু সাফার এ লট, অনেক বেশি আমাদের কি করতে হবে? সাফার করতে হবে। বাট এভরিবডি শুড যখন থাকে, তখন আমার বেস ফর্ম বসে। বাট এভরিবডি শুড কনসিডার দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি, তাহলে আমার কনসিডার বেস ফর্ম বসবে। কি বসবে ভাইয়া? বেস ফর্ম বসবে, যেটার সাথে আমার এস বা ইএস কোনো কিছুই যুক্ত হবে না। উড সাফার না, হ্যাভ টু সাফার, আদারওয়াইজ উই হ্যাভ টু সাফার এ লট, অথবা উই উইল সাফার এ লট। আচ্ছা,
অল রাইট, অলমোস্ট শেষ, আলহামদুলিল্লাহ। অলমোস্ট শেষ, শেষ না, শেষই হয়ে গেছে, অলমোস্ট না, আমাদের শেষ। আহ যাই হোক, আপনাদের ভাই আলহামদুলিল্লাহ আমাদের শেষ আজকের ক্লাস। ইনশাল্লাহ কালকেও ক্লাস আছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে। কালকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে ক্লাস আছে। অনেক কষ্ট হয়ে গেছে তাই না? অনেকক্ষণ ধরে ক্লাস চলতেছে, অনেকক্ষণ ধরে ক্লাস চলতেছে। আপনারা অনেকে রেসপন্স করছেন, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের রেসপন্স দেখে ভালো লাগছে লিটারেলি। আমি আমি সত্যি অনেক বেশি আমি আনন্দিত এই জন্য যে আপনারা বুঝতেছেন। না বুঝতে সমস্যা নাই, আমি তো আছি, 100 বার না বুঝলে 100 বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটা কথা মনে রাখবেন, প্রিপারেশন কিন্তু আমাদের কমিউনিটি না, এটা আপনি সহ আমরা সবাই মিলে আমাদের একটা পুরো সবার কমিউনিটি হচ্ছে প্রিপারেশন। বুঝতে পারছি? সো কমিউনিটিকে যত বড় করবেন, গ্রুপে সবাইকে ইনভাইট করে দিয়েন, পেজে সবাইকে ইনভাইট করে দিন যারা ফ্রেন্ড আছে। আমরা ইনশাল্লাহ সবাই মিলে যেন একসাথে ভালো কিছু করতে পারি। আমি তো আছি, আপনাদের টেনশন করতে হবে না ইনশাল্লাহ। অন্যান্য সাবজেক্টেরও ক্লাস দিব, আপনাদের যা যা লাগে সেটার জন্য আমি কাজ করতেছি। সবকিছু মোটামুটি চেষ্টা করতেছি। একটু খিদা লাগছে, ভাত খাবো, দুপুরে খাই নাই, আপনাদের জন্য একটু স্লাইড বানাইতে বানাইতে একটু সময় ছিল না। আচ্ছা দেখি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্র্যাকটিস শিট দিব আর কি, আপনারা নোট করবেন। শুনেন, আপনারা তো নোট করতেছেন না, নোট করবেন। নোট করলে আমাদের পেজে গ্রুপে শেয়ার করবেন নোটগুলা, মনে থাকবে? একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যে নোটগুলা করবেন, আপনারা যে নোটগুলা করতেছেন, খাতায় নোটগুলা লিখতেছেন, এগুলো হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন? গ্রুপে শেয়ার করবেন। আর আমরা ইনশাল্লাহ সেই সুন্দর 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 নোটগুলো আমাদের পেজ থেকে শেয়ার করব। আপনাদেরকে মেনশন করে দিয়ে আপনাদের নোটগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদেরও ইন্সপায়ার, আপনারাও অনেক বেশি আনন্দ পাবেন, আমাদেরও ভালো লাগবে। কারণ আমরা যখন দেখবো যে আপনারা উপকৃত হচ্ছেন, বুঝতেছেন, পড়া নোট নিচ্ছেন, তখন এটা আমাদেরকে ভালো লাগবে, আমাদের আরো বেশি কাজ করতে ইচ্ছে হবে। ঠিক আছে, মনে থাকবে? আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।